আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আজকে ক্লাসটা একেবারে ফাউন্ডেশন লেভেলের। সো আজকে ক্লাসে যারা মনোযোগ দিবে না তারা আগামী আগামী 8টা ক্লাস বুঝতে পারবে না। সো এই জন্য আমাদের আজকের ক্লাসে খুবই মনোযোগ দিতে হবে এবং ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। ইংরেজি 60% গ্রামারের কথা যদি বলি তাহলে সেটা টেন্স এবং পার্ট অফ স্পিচের উপর নির্ভর করে। শুধু টেন্স এবং পার্ট অফ স্পিচ না, আসলে টেন্স, পার্ট অফ স্পিচ, ফ্রেজ অ্যান্ড ক্লজেস এর উপর নির্ভর করে। এবং ইংরেজিতে যত গুরুত্বপূর্ণ গ্রামার আছে, মানে টাফেস্ট গ্রামার, সেটা হচ্ছে এই গ্রামারের অন্তর্ভুক্ত। অনেকেই দাগাদাগি শুরু করেছেন। সো আপনাদেরকে একটা শিট অলরেডি প্রোভাইড করা হয়েছে, এটা পড়ে আসতে বলা হয়েছে। সো শিটটা কেউ পড়ে এসেছেন কিনা জানি না। যেহেতু আমরা পড়াচ্ছি, সুতরাং শিটটা আমরা কাউকে দিয়ে একজনকে পড়াবো। সো আপনাদের ভেতরে কার কণ্ঠ সবচেয়ে সুমধুর বলে মনে করেন, যে আপনার কণ্ঠ সবচেয়ে ভালো, তারা হাত তুলতে পারেন। আপনাদের একজনকে আমি পড়তে দিব পুরো টেক্সটটা, জাস্ট ফর দ্য সেক। এটা আগে থেকে পড়ে আসার কথা ছিল, কিন্তু তবুও দিলাম। আমার চেয়ে কণ্ঠ ভালো যার, সে অবশ্যই পড়তে পারেন। ওকে, আমরা জিনিয়াকে দিলাম। নামটাই তো জিনিয়াসের সাথে ম্যাচ করে। চলে গেল। ওকে, হ্যান্ড রেইজ করেন। জুম ইউজার কি আল্লাহ জানে। ওকে, আমরা মারিশা রিদিতাকে দিলাম। প্লিজ আপনি আনমিউট করেন, আপনার অপশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। জি, আপনি পড়া শুরু করবেন, একদম শুরু থেকে পড়বেন, একদম শুরু থেকে। জি, আচ্ছা। গল্পে গল্পে পার্টস অফ স্পিচ। অনেক অনেক আগের কথা, তখনও পৃথিবীতে ভাষার সংখ্যা হাতে গোনা। ইংরেজি ভাষার আগমন তখনও হয়নি। এক দেশে বাস করত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8জন সদস্যের সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা এমন একটি ভাষা হবে যে ভাষায় সারা পৃথিবীর মানুষ কথা বলবে। সব সদস্য একদিন মিটিংয়ে বসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং মিটিংয়ের আলোচ্য বিষয় হবে তারা সবাই মিলে যে ভাষা তৈরি করবে সে ভাষায় কার দায়িত্ব কি হবে, কার অবস্থান কোথায় হবে, কার দায়িত্ব কি হবে তা নির্ধারণ করার জন্য। যথারীতি একদিন বিকেলে সবাই মিলে জরুরি মিটিংয়ে বসলো। সবাই যথাসময়ে মিটিংয়ে উপস্থিত হলো। সবাই মিটিংয়ে আসার পর মিটিং শুরু হবে এমন সময় একজন বলল, আজকের মিটিংয়ে কে সভাপতিত্ব করবে? সবাই মিলে সিদ্ধান্ত নিল, নাউন যেহেতু সবচেয়ে অভিজ্ঞ, তাই আজকের মিটিংয়ে সভাপতিত্ব করবে নাউন। সকলের সিদ্ধান্তে নাউনের সভাপতিত্বে মিটিং শুরু হলো। মিটিং শুরু হওয়ার পর সবাই মিলে নাউনকে ক্ষমতা দিল যে আপনি প্রথম সিদ্ধান্ত নিন, ইংরেজি বাক্যে আপনি কোথায় কোথায় বসবেন। তখন নান বলল, আমি যেখানে যেখানে বসতে চাইবো, আশা করি আপনারা সবাই সেটা মেনে নেবেন। এরপর নাউন বলল, ইংরেজি বাক্যের যত জায়গায় সাবজেক্ট দরকার হবে সে নিজে সে জায়গায় বসবে। তারপর বলল, ইংরেজি বাক্যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবেও সেই বসবে। এরপর আবার বলল সে সবসময় প্রেপোজিশনের পরেও বসবে, এমনকি কিছু লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট হিসেবেও মাঝে মাঝে ব্যবহৃত হবে। অর্থাৎ নাউনের দায়িত্ব নিল সে ইংরেজি বাক্যে 4টি অবস্থানে বসবে। নাউনের কথা বলার শেষে প্রোনাউন মিটিংয়ে দাঁড়িয়ে বলল, আমার তো খুব বেশি কিছু চাওয়ার নেই, তবে আমার সৎ ভাই নাউন যেখানে যেখানে বসবে আমিও নাউনের অনুপস্থিতিতে সেখানে সেখানে বসবো। অর্থাৎ ভাইয়া যেখানে বসবে আমিও। ভাই এই পর্যন্তই ছিল তো, সেখানে বসবো। এরপর অ্যাডজেক্টিভ মিটিংয়ে দাঁড়িয়ে বলল, আমিও খুব বেশি কিছু চাই না, আমি শুধু চাই নাউন যেখানে বসবে আমি তার আগে বা পরে বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেব। অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করব। এমন সময় হঠাৎ অ্যাডভার্ব মিটিংয়ে দাঁড়িয়ে বলল, এভাবে যদি সবাই তার নিজের সিদ্ধান্ত নিজে নেয় তাহলে ইন্টারজেকশন তো বসারই জায়গা খুঁজে পাবে না। এবার অ্যাডজেক্টিভ প্রচন্ড রেগে গেল এবং অ্যাডভার্বের সাথে প্রচন্ড ঝগড়া শুরু করে দিল এবং বলল, তুই অনেক নিচু জাতের পার্সন স্পিচ, সো আমি যা বলবো তোকে তাই মেনে নিতে হবে।
এটা শুনে অ্যাডভার্বের খুব মন খারাপ হয়ে গেল এবং কাঁদতে কাঁদতে মিটিং থেকে বের হয়ে গেল। এমন খারাপ পরিস্থিতি বিবেচনা করে সভাপতি নাউন আজকের মতো মিটিং এর এখানেই সমাপ্তি ঘোষণা করলো। সবাই মিলে অ্যাডভার্বের বাসায় গিয়ে সান্ত্বনা দিল এবং বলল, মন খারাপ করো না, আগামীকাল মিটিং এ একটা সমাধান হয়ে যাবে। সারা রাত অ্যাডভার্বের আর ঘুম হয় না। সে শুধু ভাবতে থাকে, অ্যাডজেক্টিভ এইভাবে আমাকে অপমান করলো। সারা রাত ভেবে সে একটি বুদ্ধি বের করলো। তারপর সকালে ঘুম থেকে উঠে সোজা অ্যাডজেক্টিভের বাসার সামনে গিয়ে হাজির। বাসায় দরজায় নক করলো এবং অ্যাডজেক্টিভ দরজা খুলে দিল। দরজা খুলে অ্যাডভার্বকে দেখে সে অনেক বেশি রেগে গেল এবং বলল, তুই আবার আমার বাসায় এসেছিস কেন? অ্যাডভার্ব বলল যে, ভাই সরি, কিন্তু কারো বাসায় আসলে কি এইভাবে অপমান করতে হয়? অ্যাডজেক্টিভ তখন বলল, ঠিক আছে, ভিতরে আয়। অ্যাডভার্ব ভিতরে গিয়ে ড্রয়িং রুমে বসলো। বসার পর অ্যাডজেক্টিভ জিজ্ঞাসা করলো, তুই কেন এসেছিস? অ্যাডভার্ব উত্তর দিল, আসলে আমি গতকাল আপনার কথা ভালোভাবে না বুঝেই আপনার সাথে ঝগড়া শুরু করে দিয়েছিলাম। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং অনুতপ্ত। তখন অ্যাডজেক্টিভ বলল, আমি তো খুব বেশি কিছু বলিনি। আমি তো শুধু বলেছি নাউন এবং প্রোনাউনের পূর্বে বা পরে বসে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করব, অর্থাৎ এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব। এই কথা শুনে অ্যাডভার্ব বলল, আপনি তো ঠিক কথাই বলেছেন, তবে আমার কিছু কথা আছে। তখন অ্যাডজেক্টিভ বলল, আমি তোর সব কথা মেনে নিব, কিন্তু আমি যা বলেছি সেই কথা থেকেও এক চুলও সরে আসবো না। উত্তরে অ্যাডভার্ব বলল, ঠিক আছে, আপনার কথা আমি বিনা শর্তে মেনে নিলাম। আমার শর্ত মেনে নিলে আমার আর কিছুই বলার থাকবে না। এবার তুই বল, তুই কি বলতে চাস? তখন অ্যাডভার্ব বলল, ভাই নাউন এবং আহ, দেখা যাচ্ছে না, কোথায় হারিয়ে গেল? আচ্ছা, ভাই নাউন এবং প্রোনাউন হলো আপনার উপরে। তাই নাউন এবং প্রোনাউন সম্পর্কে আপনি কোনো তথ্য দিলে বা মডিফাই করলে আপনার সম্মানের কোনো হানি হবে না। কিন্তু বাকি সকল পার্টস অফ স্পিচ তো আপনার নিচে, অর্থাৎ আপনার চেয়ে নিচু জাতের। আপনি যদি এদের সম্পর্কে কোনো তথ্য দেন তাহলে তো আপনার কোনো সম্মান থাকবে না। অ্যাডজেক্টিভ তখন রেগে বলল, প্রশ্নে ওঠে না, আমি যা বলি তাই করি। আমি শুধু তথ্য দিব বা মডিফাই করব নাউন এবং প্রোনাউনকে। আমার নিচে পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে কখনোই কোনো তথ্য দিব না। তখন অ্যাডভার্ব বলল, তাহলে আমার কিছু কথা আছে। নাউন এবং প্রোনাউন সম্পর্কে আপনি তথ্য দিবেন, আর বাকি পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে আমি তথ্য দিব, অর্থাৎ বাকি পার্টস অফ স্পিচগুলোকে আমি মডিফাই করব। এমনকি পুরো একটা সেন্টেন্সকেও আমি মডিফাই করব। তারপর অ্যাডভার্ব আবারও বলল, আমার আর একটা কথা আছে। আচ্ছা, আপনি বলুন তো, যারা সম্মানী ব্যক্তি তারা কি কখনো নিজের ঢোল নিজে পেটায়? তারপর অ্যাডজেক্টিভ বলল, ঠিকই তো বলেছ, আমি কেন আমার প্রশংসা করব? আমার প্রশংসা করবি তো, ভাইয়া দেখা যাচ্ছে না। আমার প্রশংসা করবি তো তোরা। এমন সময় অ্যাডভার্ব বলল, তাহলে একটা কথা বলি, নাউন এবং প্রোনাউনকে আপনি মডিফাই করবেন আর অন্য পার্টস অফ স্পিচগুলোকে আমি মডিফাই করব। তাহলে আপনাকে মডিফাই করবে কে? আপনাকে কিন্তু তাহলে আমি মডিফাই করব। অ্যাডজেক্টিভ তখন বলল, আজকে তুই অনেক প্ল্যান করে এসেছিস, ঠিক আছে, আমি তোর সিদ্ধান্ত মেনে নিলাম, কারণ আমি যা বলি তাই করি। ঠিক আছে, নাউন এবং প্রোনাউনকে আমি মডিফাই করব, আর বাকি সকল পার্টস অফ স্পিচকে তুই মডিফাই করবি, অর্থাৎ বাকি পার্টস অফ স্পিচ সম্পর্কে তুই তথ্য দিবি। এমনকি তুই আমাকেও মডিফাই করবি, অর্থাৎ আমার সম্পর্কে তথ্য দিবি। তাহলে এবার যা, মিটিংয়ে চলে আসিস সকাল 10টায়। সব সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাডভার্ব বলল, আচ্ছা ঠিক আছে। দরজা দিয়ে বের হওয়ার সময় অ্যাডভার্ব বলল, আমার আর একটা কথা আছে। তখন অ্যাডজেক্টিভ রেগে বলল, তুই তো আসলেই নিচু জাতের জাতের পার্টস অফ স্পিচ, আবার কি কথা? তখন অ্যাডভার্ব হেসে বলল, আমি তো নিচু জাতের পার্টস অফ স্পিচ, তাই আমার ঢোল আর কে পেটাবে? আমার ঢোল আমিই পেটাবো, অর্থাৎ আমি নিজেই নিজেকে মডিফাই করব। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য মিটিং। এরপরে এরপর সকাল 10টায় সবাই আবার মিটিংয়ে বসলো। সবাই পূর্বের সিদ্ধান্তগুলো মেনে নিল। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের বিষয়টিও সমাধান হয়ে গেল। এরপর সবার সম্মতিক্রমে মিটিংয়ে সিদ্ধান্ত হলো, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না, কারণ ভার্ব হলো ইংরেজি বাক্যের প্রাণ। প্রাণ ছাড়া তো দেহের কোনো মূল্য নেই।
এরপর কনজাংশনের বিষয়ে সিদ্ধান্ত হলো যে সে সবসময় সমজাতীয় বিষয়কে যুক্ত করবে এবং কনজাংশনের আগেও যা থাকবে পরেও তাই থাকবে। আর ইন্টারজেকশন ব্যবহৃত হবে সবসময় কিছু অনুভূতি প্রকাশ করার জন্য। মিটিং শেষে সভাপতি ঘোষণা দিল, আজ থেকে আমরা একটি পূর্ণাঙ্গ ভাষা। আমাদের ভাষার নাম হবে ইংরেজি ভাষা। ইনশাল্লাহ সারা পৃথিবীতে মানুষ একদিন আমাদের ভাষায় কথা বলবে, কারণ আমরা পারস্পরিক আলোচনা, সমালোচনা এবং সমঝোতার ভিত্তিতে ইংরেজি বাক্যে ব্যবহৃত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসুন আমরা সবসময় মনে রাখি, সকল সমস্যা আমরা সমাধান করব আলোচনার মাধ্যমে। সো বিষয়টা ইন্টারেস্টিং, রাইট? সো দেখেন, আমরা প্রেপোজিশন নিয়ে অলরেডি বলা আছে। প্রেপোজিশন নাই, আছে। নাউনের সাথে প্রেপোজিশন আছে। সো নাউন কোথায় বসবে? প্রেপোজিশনের পরে। এই তো প্রেপোজিশন আলোচনা ওখানেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আই মিন, প্রোনাউন নাই, এই আর একটা স্বপ্ন থেকে উঠে আসছে। শীটটা আগেই দেয়া হয়েছে, আগেই পড়ে আসতে বলা হয়েছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কেন? আহ, কারণ হচ্ছে যে, থ্যাংক ইউ ভেরি মাচ যিনি পড়েছেন, তার ভয়েস আমার চেয়ে ভালো। ওকে, তো যেটা নিয়ে কথা বলছি, এর আগে আমি আপনাদেরকে যখন কিডনি টাচিং স্টোরি, রাইট, এটা যিনি লিখেছেন তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, তার ম্যাটেরিয়ালটা আমরা ব্যবহার করছি। কিন্তু আমার বইয়ে এটা থাকবে না, যেহেতু বইয়ের লেখক আমি নই। এটা একটা গল্পের বই, গল্পে গল্পে গ্রামার। তানভীরুল ইসলাম নামে একজন লিখেছিলেন। উনি এস এম জাকির হোসেন স্যারের ছাত্র ছিলেন, চট্টগ্রামে বাড়ি। ওখানে তার কোচিং আছে, একটা কলেজের সম্ভবত ভাইস প্রিন্সিপাল। অনেকেই চিনবেন হয়তো তাকে, হোয়াট এভার। তো এখন যেটা পড়াচ্ছে এটা মনোযোগ দেন, নাহলে কিন্তু ক্লাস থেকে বাইর করে দেওয়া হবে। যেটা নিয়ে আমি কথা বলছি, আমি প্রথম ক্লাসে, প্রথম না, দ্বিতীয় ক্লাসে যখন আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের এক একটা নিজস্ব স্লট আছে। স্লট মানে কি? অবস্থান আছে, পজিশন আছে। এবং এই ডেজিগনেশন বা পজিশন অনুযায়ী মূলত পার্ট অফ স্পিচগুলো নির্ধারিত হয়। সুতরাং আপনি যদি ইংরেজি গ্রামারের সমাধান করতে চান, বা উইথ অ্যান্ড উইদাউট ক্লোজের কথা বলেন, আপনি যদি গ্যাপ ফিলিংসের কথা বলেন, বা যে কোনো ধরনের পার্ট অফ স্পিচ ব্যবহার করতে চান, আপনাকে প্রথমেই সবচেয়ে যে জিনিসটায় গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে কোন পার্ট অফ স্পিচ কোথায় ব্যবহৃত হয়। জাস্ট এইটুকু জানলেই গ্রামারের অনেক অংশ সলভ হয়ে যায়। এই গল্পের ভেতর দিয়ে সেই পার্ট অফ স্পিচগুলো কোনটা কোথায় ব্যবহৃত হবে এবং কিভাবে ব্যবহৃত হবে সেই গল্পটা বলা হয়েছে। যদিও এটা একটা গল্প, গল্প হলেও সত্য। কারণ হচ্ছে নাউন কোথায় ব্যবহৃত হবে, নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে এবং প্রেপোজিশনের পরে ব্যবহৃত হবে। এবং প্রোনাউন হচ্ছে নাউনের সৎ ভাই, অর্থাৎ সৎ বড় ভাই। সো বড় ভাইদের মধ্যে যদি মূল বড় ভাই উপস্থিত না থাকে, প্রথম বড় ভাই, তাহলে সৎদের ভেতর থেকে যে বড় সেই জায়গাটা নিবে। অর্থাৎ প্রোনাউন এবং নাউন একই ফাংশন করে, একই জায়গায় ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডভার্ব করে হচ্ছে নাউন প্রোনাউন ব্যতীত সকল পরবিশেষকে মডিফাই করে, ইভেন সেন্টেন্সকে মডিফাই করতে পারে। দেন প্রিপোজিশন নাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। যেহেতু নাউনের পূর্বে বসে, সুতরাং প্রোনাউনের পূর্বেও বসবে। অর্থাৎ নাউন যে জায়গায় কাজ করতে পারে সেখানে প্রোনাউনও কাজ করতে পারে। অ্যান্ড দেন কনজাংশন। কনজাংশন সমশ্রেণীর দুইটা শব্দকে যুক্ত করে, অর্থাৎ কনজাংশনের দুই পাশে একই রকম জিনিস থাকবে। কোন একটা ক্লাসে আমি বলেছিলাম না যে কনজাংশনের দুই পাশে একই রকম রাখতে হবে? যখন আমি টেন্স বোঝাচ্ছিলাম সেখানে একটা এক্সাম্পল এসেছিল যে দুই পাশে সেম হইতে হবে। অর্থাৎ অ্যান্ড কেন ব্যবহার করা যাবে না? অ্যান্ড এর আগে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা যায় না। অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত করলে, অ্যান্ড দ্বারা যুক্ত করলে দুই পাশে একই ধরনের টেন্স স্ট্রাকচার এবং সবকিছুই একই ধরনের ব্যবহার করতে হবে। এটা হচ্ছে শুধু অ্যান্ড না, যে কোনো ধরনের কনজাংশনের ক্ষেত্রে যদি আমরা কনজাংশন ব্যবহার করি। সো এখানে লেখা আছে এই কথাটা যে দুই পাশে আমি একই ধরনের জিনিস নিয়ে বসবো। সো গল্পটা ছোট্ট হলেও এটার ভেতরে গ্রামারের অনেক বড় অংশ আছে। সুতরাং আপনারা এটা অবশ্যই নোট করে রাখবেন যে কোন পার্ট অফ স্পিচ কোথায় ব্যবহৃত হয়। আজকে আমরা বেসিক্যালি শুধুমাত্র পার্ট অফ স্পিচ না, ফ্রেজ অ্যান্ড ক্লজ এবং সাধারণত পার্ট অফ স্পিচ কীভাবে ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয় সেই ব্যাপারে কথা বলবো। কাকে বলে সেটা আমাদের পরের প্রশ্ন। কি কোনো বাফার করছে? আই থিঙ্ক ইন্টারনেট, ইন্টারনেট তো ঠিকই আছে, ফুল স্পিড। ওকে, আপনারা কি গল্পটা কেউ পড়েছেন?
আশা করি কেউ পড়েননি। যারা পড়েননি তারা অনেক উন্নতি করেছেন। আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকে আমরা কি কি পড়বো? সো আজকের পর থেকে সবগুলো ক্লাস কিন্তু টাফার হতে যাচ্ছে। টাফার মানে কি? কঠিন হতে যাচ্ছে। সো আজকের ক্লাসে যদি মনোযোগ না দেন, আগামী 7-8টা ক্লাস আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। সেটার জন্য কবি দায়ী নয়। ওকে। সো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ফ্রেজ, ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ। ওকে। সো আমরা এত সময় যেটা নিয়ে কথা বলেছি সেটাকে আমরা বলি স্লট, পজিশন বা ডেজিগনেশন। আমরা কি নিয়ে কথা বলেছি? পড়ার সময় পাননি, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আহ, সেটা তো আমার আর কি করার, আপনাকে অ্যাফোর্ড করার ক্ষমতা আমাদের নেই, এই জন্য আপনি পড়েননি। সো ফ্রেজ, ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ তিনটা একই জিনিস। আজকে আমার সাথে রিপিট করতে হবে। কি বলেছি? ফ্রেজ, ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ কি জিনিস? একই জিনিস। কথা বেশি বলেন আপনারা, যেটা জিজ্ঞেস করি সেটা করেন। আপনি পড়েননি তো আমি কি করব? পরীক্ষা যখন ফেল করবেন তখন, বা ইংরেজি শিখতে পারবেন না তখন কি আর বলবেন যে আপনি পড়তে পারেন নাই? নোবডি উইল আস্ক ইউ, রাইট? পারেন নাই, সিম্পলি। সো ফ্রেজ, ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ একই জিনিস। কি বলেছি? ফ্রেজ, ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ সেম জিনিস। দে ফিল দ্য সেম স্লট। ইংরেজিতে অনেকগুলো স্লট আছে। স্লট জিনিসটা কি? স্লট যেমন সিম রাখার জায়গা, স্লট মানে কি? পজিশন। এটা গ্রামাটিক্যালি এটাকে স্লট বলা হয় বা কনস্টিটিউয়েন্সি বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? কি বলা হয় এটাকে? কনস্টিটিউয়েন্সি মানে আসন। এই শব্দটা আপনারা অনেকেই শুনে থাকবেন। সো বিভিন্ন গ্রামারে নানাভাবে লেখা থাকে। ভাষাবিজ্ঞান এটাকে কনস্টিটিউয়েন্সি বলে। আমরা ইজিলি বোঝানোর জন্য স্লট বা পজিশন শব্দটা ব্যবহার করি। তাহলে ইংরেজিতে ফ্রেজ, ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ কি জিনিস? একই জিনিস। ফ্রেজ, ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ একই জিনিস। এই কথাটা আজকে প্রথম শুনেছেন লাইফে, ফর দ্য ফার্স্ট টাইম। ফর দ্য ফার্স্ট টাইম অনেকেই শুনবেন যে ফ্রেজ, ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ একই জিনিস। তারা কি? সেম। হোয়াট? দে আর অলওয়েজ সেম। তারা আসলে একই জিনিস, শুধু নামটা আলাদা। কি বলেছি? তাদের নাম এবং গঠন আলাদা, কিন্তু তাদের কাজ একই। ফলে দে আর সেম। ওয়াই দে আর সেম? কারণ তারা একই জায়গায় বসে। তাহলে ফ্রেজ, ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ একই জিনিস। তো দেখেন একটা মজা, দেখেন আমরা একটু যদি খেয়াল করি যে পার্ট অফ স্পিচ আসলে কাকে বলে। হোয়াট ইজ এ পার্ট অফ স্পিচ? আমরা সাধারণত নানা ধরনের সংজ্ঞা শিখে থাকি। বলেন তো পার্ট অফ স্পিচ কাকে বলে? আমরা প্রত্যেকটা জিনিস আমরা যা যা জানি তাই বলবো। যদি ভুল জানি তাহলে ভুল বলবো, আর যদি সঠিক জানি তাও বলবো। তাহলে আমাদের ভুলগুলো শুধরে যাবে, ঠিক আছে? পার্ট অফ স্পিচ কাকে বলে আপনাদের মতে আর কি, আপনারা যা যা পড়েছেন এতদিন? কাকে বলে?
ওকে, তাহলে আমরা কি বলেছি, বাক্যের ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলে, পার্ট অফ স্পিচ বলে, রাইট? সো আমরা একটা এক্সাম্পল নিব ফ্রম দিস কমেডিয়ান আর কি, তাকে আমরা কমেডিয়ান হিসেবে দেখছি, সেই হিসেবে আর কি। উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আইবির একজন প্রফেসর ছিলেন, মাথা আওলায় যাওয়ার পরে নানা কিছু শুরু করছে, বাট হি ইজ এ ব্রিলিয়ান্ট গায়। ওকে, এবং একজন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন, হোয়াট এভার। সো ওনার একটা বিখ্যাত বাক্য আছে, আই লাভ ইউ, তাই না? অ্যান্ড দেন সেকেন্ড বাক্য হচ্ছে লাভ ইজ পাওয়ার। এই বাক্য আপনারা কে কে শুনেছেন? সো লাভ ইজ পাওয়ার নাকি, তার এই বিখ্যাত বাক্য আমরা এখানে অ্যাড করেছি। আহ, তো দেখেন, আমরা প্রথম বাক্যে যে লাভটা পেয়েছি, সেই লাভটা কি আসলে? একটা ভার্ব, রাইট? এবং দ্বিতীয় বাক্যে যে লাভটা পেয়েছি, সেই লাভটা হচ্ছে একটা নাউন। এখন আমরা যদি এই শব্দটা ডিকশনারিতে দেখি, সেখানে লেখা থাকবে ভি টি এন, মানে ভিটি মানে ভার্ব ট্রান্সিটিভ, আর এনতে হচ্ছে নাউন। অর্থাৎ এটাকে নাউন হিসেবে ব্যবহার করা যায়, ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ এইটা হচ্ছে যে লাভের জেনেরিক ইউজ, জেনেরিক ডিকশনারিতে যেটা থাকে ওইটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ডিকশনারিতে কি থাকে? একটা শব্দের অবমুক্ত ফর্ম, অবমুক্ত মানে বেস ফর্ম থাকে। সবসময় একটা শব্দের বেস ফর্ম থাকে, যে শব্দটা কত কত জায়গায় প্রয়োগ করা যেতে পারে। তাহলে ডিকশনারিতে একটা মিনিং থাকে, কিন্তু ওইটাকে আমরা বলি ওয়ার্ড মিনিং। ওটাকে কি বলি আমরা? ওয়ার্ড। কোনো শব্দ যত সময় বাক্যে প্রয়োগ করা না হবে, তত সময় শব্দ কি বাক্যের পার্ট হয়ে উঠবে? হবে কি না? পার্ট মানে কি? অংশ। পার্ট মানে কি? অংশ, রাইট? পার্ট মানে তো আমরা জানি যে অংশ। তাহলে যত সময় বাক্যে ব্যবহৃত না হবে, তত সময় কি নির্ণয় করা যাবে না? পার্ট অফ স্পিচ নির্ণয় করা যাবে না, কারণ পার্ট হতে হবে তাকে। স্পিচ মানে কি? স্পিচের আরেক নাম কি? সেন্টেন্স। ওকে, আমরা মুখে যেটা বলি ওটা স্পিচ, আমরা যখন লিখি ওটা সেন্টেন্স হয়ে যায়। ওকে, তাহলে পার্ট অফ সেন্টেন্স। তাহলে বাক্যের অংশ না হলে কোনো শব্দকে ঠিক পার্ট অফ স্পিচ বলা যাবে না। এখন আমরা লাভ শব্দটা নাউন হবে নাকি ভার্ব হবে, এটা নির্ভর করবে কিসের উপরে? কোন বাক্যে কিভাবে ব্যবহৃত হয়েছে, রাইট? কোন বাক্যে কিভাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অবস্থান অনুসারে আমরা পার্ট অফ স্পিচ নির্ণয় করি। তাহলে কোনো শব্দের অবস্থান যদি আমরা না জানতে পারি, তার কি পার্ট অফ স্পিচ নির্ণয় করা সম্ভব? সম্ভব কি না? না, সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা পদ্ধতি আছে যে পদ্ধতি দিয়ে নির্ণয় করা সম্ভব। সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স দেখে। যেমন টি আই ও এন থাকলে নাউন হয়। এগুলো হচ্ছে যে একটা বাহ্যিক রূপ আছে, কিছু ক্ষেত্রে সেটা আইডেন্টিফাই করা সম্ভব, কিন্তু সব ক্ষেত্রে সম্ভব নয়। কিছু ক্ষেত্রে কেন বলেছি, কারণ এটা একটা অল্টারনেটিভ ওয়ে। যেসব ক্ষেত্রে সাফিক্স এন্ড প্রিফিক্স থাকে সেগুলো দেখে আসলে নির্ণয় করা সম্ভব হয়। ওটা আমরা পরে আলোচনা করবো যে ওটা কিভাবে নির্ণয় করা যায়। কিন্তু প্রধানত একটা শব্দ যত সময় বাক্যে প্রয়োগ না হবে, তত সময় তার পার্ট অফ স্পিচ নির্ধারিত হবে না। কারণ আমরা একটু আগেই গল্পের ভিতরে জেনেছি, আমরা একটু আগেই গল্পের ভিতরে জেনেছি যে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটা নির্ধারিত স্লট বা পজিশন রয়েছে। কি বলেছি? প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটা নির্ধারিত স্লট বা পজিশন রয়েছে। এই কথাগুলো বারবার মনে রাখতে হবে, কারণ একটু পরে এটা বোঝাচ্ছি আমি কি করে এই সংজ্ঞা আমাদের কাজে দিবে। সো লুক এট দিস, আই লাভ ইউ অ্যান্ড লাভ ইজ পাওয়ার। এই বাক্য বিখ্যাত একজন দার্শনিকের কাছ থেকে নেওয়া হয়েছে, চেহারাটা দার্শনিকের মতো, আই লাভ ইউ। সো দেখেন, প্রথম বাক্যে আমরা ভার্ব এবং দ্বিতীয় বাক্যে পেয়েছি নাউন হিসেবে। সুতরাং আমাদের পার্ট অফ স্পিচের যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞা অনুযায়ী, হ্যাঁ ভাই, স্লট আর পজিশন তো একই জিনিস, এত সময় তো বুঝালাম, এই যে উপরে লিখে রাখছি। স্লট, পজিশন, ডেজিগনেশন, কনস্টিটিউয়েন্সি, বিভিন্ন গ্রামার নানাভাবে এটা ব্যবহার করে থাকে, ঠিক আছে? এক এক বইয়ে এক একভাবে দেয়া থাকে, কথা একই। সো দেখেন, তাহলে কোনো শব্দ কোনো বাক্যে কি কাজ করে বা কি পজিশনে বসে, সেটাই তার পার্ট অফ স্পিচ। অর্থাৎ পজিশনে না বসা পর্যন্ত কারো পার্ট অফ স্পিচ নির্ণয় করা যাবে না। সুতরাং বাক্যের অংশকে পার্ট অফ স্পিচ বলে, এটা ঠিক আছে, কিন্তু বাক্যের অংশ দেখেই পার্ট অফ স্পিচ নির্ণয় করা যায় না। যেমন এই বাক্যে লাভ বাক্যের একটা অংশ, এ বাক্যেও লাভ বাক্যের একটা অংশ। তার মানে কি এই দুটো শুধু পার্ট অফ স্পিচ? এরা কিন্তু এখনো ওয়ার্ড। আমরা যত সময় পর্যন্ত এদের অবস্থা নির্ণয় না করছি, দেখেন এই বাক্যে একই শব্দ ভার্ব হয়ে গেল, দ্বিতীয় বাক্যে ওই একই শব্দ নাউন হয়ে গেল। এই যে নাম পরিবর্তিত হচ্ছে, এটা কিসের অনুযায়ী?
এটা তার অবস্থান অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে কোনো শব্দ কোনো বাক্যে কি কাজ করে বা কি পজিশনে বসে, সেটাই তার পারব স্পিচ। তাহলে কি আমরা সংজ্ঞা পাল্টে ফেললাম না? কোনো বাক্য, কোনো শব্দ, কোনো শব্দ কোনো বাক্যে কি কাজ করে বা কি পজিশনে বসে, সেটাই তার পার্ট অফ স্পিচ। এখন আমরা যদি শুধু লাভকে দেখি, তাহলে লাভকে কি পার্ট অফ স্পিচ বলা যাবে? যাবে না, এটা একটা শব্দ। কিন্তু যখনই ও এই বাক্যে প্রয়োগ হয়েছে, তখনই ও ভার্ব হয়ে গেছে। যখনই ও এই বাক্যে প্রয়োগ করা হয়েছে, ও নাউন হয়ে গেছে। অর্থাৎ এই বাক্যেও নাউন, এই বাক্যেও ভার্ব, এটাই ওর পার্ট অফ স্পিচ। ওকে। তাহমিনা আপু, আপনি আপনার নিজের স্ক্রিনে জুম করতে পারবেন, ঠিক আছে? কোথাও ছোট লাগলে আপনি আঙুল দিয়ে জুম করতে পারবেন, এনি প্লেস। সো তাহলে কোন শব্দ কোন বাক্যে কোন অবস্থানে বসে, এটাকেই তার পারোসিস বলে। কি বলেছি রিপিট করেন, কারণ নর্মালি আমরা আবারও সেই আগের জিনিস ব্যবহার করব। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পারোসিস বলে না। বাক্যে শব্দ কোন অবস্থানে বসে, ওই অবস্থানটাকেই পারোসিস বলে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এবার ধরেন, এটা জেনে আমাদের কি লাভ? এটা জেনে আমাদের কি লাভ? দেখেন, লাভের কোনো শেষ নেই। ধরেন আমাদের প্রথম বাক্য হচ্ছে আই এম ইন লাভ উইথ ইউ। এখন আমাকে বললো যে লাভ কোন পার্ট অফ স্পিচ। সিম্পল, লাভ কোন পার্ট অফ স্পিচ এখানে? আমাদের গল্পে কি লেখা ছিল? প্রিপজিশনের পরে কি বসে? এই যে একজন অ্যাডজেক্টিভ বলে, দেখছেন? অজ্ঞান হয়ে গেল, গল্পটাই শোনে নাই। গল্পে লেখা ছিল যে প্রিপজিশনের পরে সবসময় কি বসে? নাউন বসে, রাইট? তাহলে আমরা প্রিপজিশন দেখে অবস্থা নির্ণয় করেছি। দেন দেখেন তো, লাভ ইজ পাওয়ার, এই বাক্যে লাভ কি? সাবজেক্ট না? এই বাক্যে লাভ সাবজেক্ট কিনা? সাবজেক্ট হিসেবে কোন পার্ট অফ স্পিচ বসতে পারে? সাবজেক্ট হিসেবে নাউন আর প্রোনাউন ছাড়া কেউ বসতে পারে না, রাইট? সাবজেক্ট হিসেবে সবসময় কে বসতে পারে? নাউন বসতে পারে। এই গল্প না পড়ে আসলে এরকম হবে। সাবজেক্ট অলওয়েজ নাউন হতে হবে। সাবজেক্ট অলওয়েজ কি হবে? নাউন অলওয়েজ। মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তার মানে সাবজেক্টে যেই বসবে ও নাউন অথবা প্রোনাউন। তো প্রোনাউন তো আমরা চিনি, রাইট? এই গল্পই শুনে নেয় অনেকে, আমার কাছে আবার জিজ্ঞাসা করতেছে লাভ নাউন কিনা। হোয়াট ইজ দিস ব্রো? গল্প বলার সময় কি অজ্ঞান হয়েছিলেন? এখানে বলা হয়েছে কি যে সাবজেক্ট হিসেবে একমাত্র কে বসতে পারে? নাউন। ওকে। এইবার এবার আমরা একটু পরীক্ষা দেখি। আমাদের পরীক্ষায় একসময় প্রশ্ন আসতো, সুইম ইজ গুড এক্সারসাইজ। এটা আমাদের কিসে পড়ছে? প্রশ্নটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে। প্রশ্নটা কিসের? রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ আলাদা আলাদা গ্রামার আইটেম আমরা চেক করব যে এই থিওরি কিভাবে কাজ করে। সো আমাদের সুইম ইজ গুড এক্সারসাইজ। লুক এট দিস। এই সুইম আসলে কোথায় বসেছে? উত্তর তো আমরা জানি ভাই, উত্তর জেনে আমাদের তো লাভ নেই। সুইম কোন জায়গায় বসেছে বাক্যের? সাবজেক্ট। সাবজেক্ট একমাত্র কোন পদবিশেষ হতে পারে? কোন পদবিশেষ হতে পারে? নাউন। এখন আমরা তো কনজুগেশন অফ ভার্ব পড়েছি, কনজুগেশন অফ ভার্ব পড়েছি না? যে সুইম যে নর্মালি একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটা তো আমরা সবাই জানি, জানি কিনা? এবং এটা কিভাবে জানি? আমরা যখন কনজুগেশন অফ ভার্ব পড়ি, অর্থাৎ ভার্বের বিভিন্ন রূপ সেখানে আছে, সুইম, সোয়াম, সোয়াম, রাইট? সুইম, সোয়াম, সোয়াম। তো সুইম হচ্ছে একটা বায়োলজিক্যালি আ ভার্ব, কিন্তু ওকে ব্যবহার করতে হবে কোথায়? সাবজেক্টের জায়গায়। তার মানে সাবজেক্টে নাউন বসে। তাহলে আমাকে জানতে হবে যে একটা ভার্বকে কিভাবে নাউনে রূপান্তর করা যায়। অর্থাৎ অন্য কোনো পার্ট অফ স্পিচ যদি নাউনের জায়গায় ব্যবহৃত হতে চায়, তাকে কি হতে হবে? নাউন হতে হবে। জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আই মিন আমাদের প্রত্যেকের একটা নির্ধারিত পজিশন আছে। কি আছে?
পজিশন আছে, রাইট? এভরি পার্ট অফ স্পিচের একটা পজিশন আছে। এভরি পার্ট অফ স্পিচ তার একটা কি আছে? পজিশন আছে। অন্য পার্ট অফ স্পিচ যদি ওই পজিশনে বসতে চায় তাহলে ওকে নাউন হয়ে উঠতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ যদি নাউনের জায়গায় বসতে চায় তাকে কি হতে হবে? নাউন হয়ে উঠতে হবে। বোঝা গেল? অন্য কোনো পার্ট অফ স্পিচ যদি নাউনের জায়গায় বসতে চায়, প্রধান শর্ত হচ্ছে ওকে নাউনে রূপান্তরিত করতে হবে। প্রধান শর্ত কি? নাউনে রূপান্তরিত করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা গ্রামার একদম ইজিলি বুঝতে পারবো। তাহলে আমাদের সুইমকে এখন কিসে রূপান্তর করতে হবে? নাউনে রূপান্তর করতে হবে। এই জন্য আমরা ওর সাথে আইএনজি যুক্ত করি। বোঝা গেল? তার মানে পজিশন কি? ফিক্সড। পজিশন কি? ফিক্সড। অন্য কেউ যদি ওই পজিশনে বসতে চায় তার চরিত্র বদল করে আসতে হবে। ওকে নাউনই হয়ে উঠতে হবে, ভার্ব হিসেবে বসতে পারবে না। অথবা আমরা যদি টু সুইম লিখতাম তাও কারেক্ট। এটা আমরা পরে দেখবো যে কি করে নাউনে রূপান্তর করা যায়, অর্থাৎ দুই ভাবে নাউনে রূপান্তর করা যায় ভার্বকে। একটা হচ্ছে টু বসিয়ে আর একটা হচ্ছে আইএনজি যুক্ত করে। ওকে, সো এটা কিভাবে হবে সেটা আমাদের পরের গ্রামারের বিষয়, কিন্তু এখানে যে নাউন হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমাকে নাউনই বসাইতে হবে। ওকে, কারণ লাভ নিজে নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ লাভের দুইটা ফর্ম আছে, একটা ভার্ব ফর্ম একটা নাউন ফর্ম। যাদের নাউন ফর্ম নেই তাদেরকে তো নাউন বানাতে হবে, রাইট? কিছু কিছু শব্দের নিজেই নাউন নিজেই ভার্ব অনেক কিছু হতে পারে, ডিকশনারির অনুযায়ী আর কি। সো দেখেন, আমাদের শব্দ হচ্ছে যে পরীক্ষা একটা প্রশ্ন পড়েছে আর্টিকেলে। পরীক্ষা কিসে প্রশ্ন পড়েছে? আর্টিকেলে। অর্থাৎ আমরা ডিফারেন্ট গ্রামার আইটেমস চেক করছি একটা রুল দিয়ে, ঠিক আছে? যে এক এক জায়গায় এক একভাবে কাজ করবে। লাইক আমাদের এখানে শব্দ আছে পুয়ার আর অনেস্ট। কি বলেছি? কোনটা জিরান কোনটা পার্টিসিপল এটা আমাদের জেনে আপাতত কোনো লাভ নেই। আমাদের দরকার ওখানে একটা নাউন বসাইতে হবে, এই জন্য বসাই দিছি। সো পুয়ার আর অনেস্ট। আমাদের কোশ্চেন ওইটা না, আমাদের কোশ্চেন হচ্ছে পুয়ার কোন পার্ট অফ স্পিচ নর্মালি। মানে আমরা আমাদের সেন্স ব্যবহার করবো, আমরা এতদিন জানি পুয়ার কোন পার্ট অফ স্পিচ। পুয়ার কি নাউন? অ্যাডজেক্টিভ, রাইট? এখন এখানে একটু খেয়াল করবো আমরা যে পুয়ার আসলে আসলে বসেছে কোথায়, বাক্যের কোথায় আছে ও। এই বেশি বুঝদারা নাউন হিসেবে ইউজ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, যেটা আমি জিজ্ঞেস করছি এটা কোন সাবজেক্টের জায়গায় বসছে, রাইট? তাহলে সাবজেক্ট হতে গেলে ওকে কি করতে হবে? নাউন হয়ে উঠতে হবে। সাবজেক্ট হতে গেলে ওকে কি হতে হবে? নাউন হইতে হবে, রাইট? এখন আমাদের প্রশ্নটা পড়েছে কিসে? আর্টিকেলে, রাইট? প্রশ্ন পড়েছে কিসে? আর্টিকেলে। তাহলে এমন কোন আর্টিকেল ব্যবহার করতে হবে যে আর্টিকেল ব্যবহার করলে অ্যাডজেক্টিভ নাউনে রূপান্তরিত হয়। তাহলে আমাদের কোশ্চেনটা কিন্তু অন্য কোনো কোশ্চেন না, আমাদের কোশ্চেনটা একই, বেসিক কোশ্চেন, যে এমন কোনো আর্টিকেল ব্যবহার করতে হবে যেটা এটাকে নাউনে রূপান্তর করে। বলেন তো অ্যাডজেক্টিভের আগে কোন আর্টিকেল ব্যবহার করলে অ্যাডজেক্টিভ নাউনে রূপান্তরিত হয়? দি ব্যবহার করলে। এখানে পোভার্টি লেখার সুযোগ নেই, কেন নাই? কারণ প্রশ্নটা পড়েছে আর্টিকেলে। সো আপনি তো পোভার্টি লিখতে পারবেন না, আপনাকে আর্টিকেলই ব্যবহার করতে হবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখেন, এই জন্য আমরা দি ব্যবহার করি, করার সাথে সাথে এটা নাউন হয়ে যাবে। দেখেন, বাক্য কারেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে নাউন ফ্রেজ ব্যবহার করেছি আমরা, একটু পরে দেখবো আর কি। এটা নাউনের জায়গা, তাই আমরা অন্য কিছু ব্যবহার করতে পারবো না। আরেকজন মিনিং নিয়ে পড়ে আছে, আমি বুঝাচ্ছি এক আর এরা যায় আর এক জায়গায়। পুরনো জ্ঞান ভাই বাড়ি রেখে আসেন। আমি কি বুঝাতে পেরেছি যে কেন এখানে দিটা আনা হলো? এটা সিনট্যাকটিক্যাল কারণে, অর্থাৎ বাক্যের অবস্থানের কারণে পুওর নাউন হিসেবে আমাকে ব্যবহার করতে হবে। তার মানে আমরা হোল গ্রামারে যা শিখি সেটা আসলে রূপান্তরের কৌশল। আর্টিকেলে একভাবে রূপান্তর করা হয়, আর্টিকেল ব্যবহার করি। কখনো আইএনজি ব্যবহার করে রূপান্তর করা হয়, মানে নানা জায়গাতে।
এবার ধরেন এখানে আছে পুওর, ঠিক আছে, প্রশ্নে আছে পুওর উইথ ক্লুজে, অর্থাৎ উইথ ক্লুজে আমাদের একটা গ্যাপ থাকে না ওপরে, এখানে একটা গ্যাপ দেয়া আছে। আপনার তো টেবল চেনেন, রাইট? আমরা দেখবো যে সেম গ্রামার কিভাবে ফাংশন করে। ধরেন এখানে আমাদের অপশনের কি দেয়া আছে, পুওর, রাইট? আর আমাদের গ্যাপটা আছে কোথায়, দেখেন এটা কোথায় পড়ে, উইথ ক্লুজে, কিন্তু যেখানে ক্লু দেয়া থাকে, এরকম ক্লু দেয়া থাকে কিন্তু সেই ক্লুকে পরিবর্তন করা যায়, লেখা থাকে যে ইউ ক্যান চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড হিয়ার, অর্থাৎ এখানে শব্দের রূপ পরিবর্তন করা যাবে এবং করেই ব্যবহার করতে হয়। তো কখন কেন আমরা ব্যবহার করি, লুক এট দিস, এখানে গ্যাপটা আছে কোথায়, সাবজেক্টে, অর্থাৎ যে শব্দটা বসবে তাকে কি হতে হবে, যে শব্দটা বসবে তাকে কি হতে হবে, নাউন হতে হবে, এই জন্য পুয়ার কি হয়ে যাবে, পোভার্টি। এবার অনেকে বলবে এখানে দি ব্যবহার করলে কি হতো, পারবেন না, কারণ শব্দ তো একটাই ব্যবহার করতে পারবেন। দেখছেন কত ম্যাজিক্যাল না ব্যাপারটা, যে সামান্য একটা রুল কিভাবে পৃথিবী চেঞ্জ করে দিচ্ছে, মানে একটা দিয়েই আসলে বাকি গ্রামার গুলো তৈরি হয়েছে। কত জায়গায় যে এই জিনিস আপনি ফেস করবেন। ওকে, নাও দেয়ার কামস দ্য মেইন থিং। ওকে, পোভার্টি মানে কি, দরিদ্র, দরিদ্রতা নাকি, দারিদ্র আর দরিদ্রতা নাকি, হত দরিদ্র, তাহলে কি কার্ড দিয়ে দিব নাকি, দরিদ্র কার্ড? আমরা বলেছি যে কোনো শব্দে কোনো বাক্যে কি কাজ করে, সেটি তার পার্ট অফ স্পিচ, অর্থাৎ প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটা নির্ধারিত কি আছে, অবস্থান রয়েছে। সেই নির্ধারিত অবস্থানের বাইরে অন্য কোনো পার্ট অফ স্পিচ ব্যবহৃত হয় না। নাউনের একটা নির্ধারিত জায়গা আছে, তো সেইখানে যদি আপনি অন্য কাউকে ব্যবহার করতে চান, তাকে নাউন হয়ে যেতে হবে। যেমন আমরা দেখব যে আপনাকে প্রধানমন্ত্রী হতে গেলে, আমরা যদি ইরানের কথা চিন্তা করি, সেখানে সুপ্রিম লিডার হতে গেলে আগে আয়াতুল্লাহ হইতে হইতো, অর্থাৎ আপনাকে একটা আয়াতুল্লাহ ডিগ্রি থাকা লাগবে, ওটা কিন্তু একটা পদবি, একটা শিক্ষার পদবি, যে আপনাকে সুপ্রিম ধর্মীয় জ্ঞান থাকতে হবে এবং শিয়াদের ধর্মীয় সর্বোচ্চ গুরুদের একজন হইতে হবে, দেন আপনাকে নিয়োগ দেওয়া হবে। পরে ওটা শিথিল করা হয়েছে। তার মানে আপনাকে একটা শর্ত দেয়া হয় যে ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য প্রাইম মিনিস্টার, আপনাকে এটা হতে হবে, এখানে প্রাইম মিনিস্টার না, সর্বোচ্চ ধর্মীয় নেতা। তার মানে প্রত্যেকের একটা পজিশনের সাথে কি আছে, একটা সার্টেন ল আছে, যে আপনি যদি নাউনের জায়গায় বসতে চান, আপনাকে সিম্পলি আগে কি হইতে হবে, নাউন হতে হবে। এই এই বাংলা বাক্য আমরা বুঝি না, তো নাউনের জায়গায় বসতে চাইলে নাউন হইতে হবে। তাহলে সুইম ছিল ভার্ব, একে আমরা নাউন বানাই দিলাম আইএনজি যোগ করে। পুয়ার ছিল অ্যাডজেক্টিভ, একে দি বসায় আমরা আর্ট মানে দি বসায় এটাকে নাউন বানালাম। এখন আপনি বলবেন না আগে আইএনজি যোগ করলাম আর পরে করলাম দি বসায়, কেন? কারণ আমি প্রশ্ন লিখে দিয়েছি, এটা পড়েছে কিসের ভেতরে, রাইট ফর্ম অফ ভার্বে পড়েছে, তো আপনি আইএনজি যোগ ছাড়া আর কিছু করতে পারবেন নাকি? পারবেন না। বেটা এগুলো চোর টোর কি ভাই, এগুলো চোর টোরের আলাপ দেওয়া যাবে না। ধরেন একটা ব্যক্তি 40 বছর ধরে একটা কষ্ট করতেছে, তা তাকে পুরস্কার দিবেন না আপনারা? একজন ব্যক্তি 40 বছর ধরে আপনাদের বাড়ি যে ভোট টোট চেয়ে যদি পাশ করে, মেম্বারি ভোটে পাশ করে, তো এই ব্যক্তি 2 বস্তা চাল চুরি করলে কি এমন অপরাধ হলো? পরিশ্রমের তো একটা ভ্যালু আছে। এই জন্য আমি পত্রিকাদের বলি যে 2 বস্তা চাল চুরি করলে যেন নিউজ না হয়। বেচারা এত খেটে যদি 2 বস্তা চাল না পায়, তাহলে করবেটা কি, হচ্ছে ভিক্ষা করা ভালো। আর আপনারা এগুলো নিয়ে গরিব টরিব বলেন, কি একটা অবস্থা, আপনারাও ভালো হবেন না কোনোদিন। ওকে, সো নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা বলেছি আমার ছাত্ররা একটা ক্রিটিক্যালি চিন্তা করবে, এই জিনিসটা আমি পছন্দ করি। আমি যে জিনিসটা বললাম আপনারা ভেবে দেখেন, তাই না? সো ধরেন আমাদের প্রথম বাক্য ছিল লাভ ইজ পাওয়ার। কি বাক্য ছিল, লাভ ইজ পাওয়ার। এই বাক্যে লাভ, লাভ কয়টা শব্দ, একটা শব্দ। আমরা আগে একটা, দেবী শহরে এটা হয় কেন, পৃথিবীতে এটা হয়, ঠিক আছে। আমরা একটা জিনিস মনে রাখবো,
যে নাউন চারটা জায়গায় বসে। কয়টা জায়গায়? চারটা। কয়টা জায়গায়? চারটা। আগে আমরা লিখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। অনেকেই তো শেষে জয়েন করছে, এখন কিছু বুঝতেছে না যে কি বলতেছে। চারটা জায়গায় বসে। নাম্বার ওয়ান কি? পৃথিবীতে বাক্যের যত সাবজেক্ট আছে, বাক্যের সাবজেক্ট কি হবে? কি হবে? নাউন। এটা মুখস্থ করেন যে বাক্যের সাবজেক্ট হইতে হলে একমাত্র একমাত্র কার্ড হচ্ছে নাউন কার্ড। তাহলে নাউন কার্ড না থাকলে বাক্যে কি হইতে পারবে না? কি হইতে পারবে না? পৃথিবীতে একটা কার্ডের খেলা, ঠিক আছে? সো বাক্যে যদি আপনাকে সাবজেক্ট হতে হয়, তাহলে অবশ্যই আপনাকে নাউনের কার্ড হোল্ডার হইতে হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কার্ড, ইউ ক্যান নট টেক দ্য এন্ট্রি। ওকে? আপনাকে বসতেই দেওয়া হবে না। গেট আউট। তাহলে আমরা মনে রাখবো, সাবজেক্ট হতে হলে তাকে কি হতে হবে? নাউন হইতে হবে। এই কথাটা এখন একটু রিপিট করি। সাবজেক্ট হতে হলে কি হতে হবে? নাউন। 20 বার বলছি, সাবজেক্ট হতে হলে নাউনের কার্ড হতে হবে, অথবা নাউন সে হইতে হবে তাকে জন্মগতভাবে। জন্মগতভাবে অথবা তাকে নাউন হয়ে উঠতে হবে, যেমনে হোক। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম বাক্য হচ্ছে লাভ ইজ পাওয়ার। এই বাক্যে আমরা যদি লাভের কথা চিন্তা করি, তাহলে এই লাভ প্রফিট না, কিন্তু এটা হচ্ছে লাভ। সো এই লাভ হচ্ছে সাবজেক্ট, রাইট? তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। একটু খেয়াল করবেন, এইবার কিন্তু ম্যাজিক জমবে, ঠিক আছে? আমরা একটু খেয়াল করি। তাহলে নাউন এখানে কয়টা শব্দ? একটা শব্দ, ওয়ান ওয়ার্ড। কিসে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসেবে। তাহলে এটা হচ্ছে একটা নাউন, পার্ট অফ স্পিচ হিসেবে এটা নাউন। এবার আমরা খেয়াল করি, দি নেম অফ মাই স্কুল ইজ আহসানিয়া সেকেন্ডারি স্কুল। খেয়াল করবেন, এই বাক্যের সাবজেক্ট কে? বলেন তো, এই বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে পর্যন্ত। এইবার কিন্তু আমাদের কঠোর পরীক্ষা শুরু হয়ে গেল। দেখেন, এই দি নেম অফ মাই স্কুল পুরাটা মিলেই সাবজেক্ট। পুরাটা মিলে কি? সাবজেক্ট। কারণ এই সাবজেক্টের জায়গায় বসছে। এখন চেয়ারটা তো খালি আছে, চেয়ারে যদি আপনি 5 জন বসতে পারেন, তো বসলেন, অসুবিধা আছে? 1 2 3 4 5, এখানে কয়টা শব্দ মিলে বসছে দেখেন তো? 5টা শব্দ। কয়টা? কয়টা বসছে? 5টা। 5টা শব্দ মিলে কাজ করছে কয়টার? একটা কাজ। কয়টা কাজ? একটা কাজ। সেটা কিসের কাজ? সাবজেক্টের কাজ। রাইট? আগে একা করতেছিল কে? লাভ। লাভ একা করছিল না। ধরেন আমি এখানে যদি লিখি বাক্যটা ইট ইজ, সেম বাক্যটাকে আমরা আরেকবার লিখি। যদি এই বাক্যটাকে আমরা জাস্ট একটু এডিট করে একটু খেয়াল করি যে ইট ইজ, তাহলে আমরা জানি প্রোনাউন ও সাবজেক্ট হতে পারে, রাইট? কারণ নাউনের সৎ ভাই। সো ইট ইজ আসানিয়া সেকেন্ডারি স্কুল। দেখেন তো, ইট কটা শব্দ ছিল? একটা। একটা না? ওই একা সাবজেক্ট হয়েছিল। এবার কয়টা শব্দ সাবজেক্ট হয়েছে? 5টা মিলে। কয়টা মিলে সাবজেক্ট হয়েছে? 5টা। এটাকে ইংরেজিতে ফ্রেজ বলে। কি বলে? ফ্রেজ। কি বলে? ফ্রেজ। তাহলে দি নেম অফ মাই স্কুল, এখানে শব্দ তো একের অধিক। তাহলে শব্দ যদি একের অধিক হয়ে যায়, কিন্তু কাজ করবে কয়টা? শব্দ কিন্তু মেলা, কিন্তু কাজ করছে কয়টা? একটা। তাহলে আমরা যদি জানি, একের অধিক শব্দ যদি একটি পার্ট অফ স্পিচের জায়গায় বসে পড়ে, বা একটি শব্দের মতো ফাংশন করে, তাহলে তাকে ফ্রেজ বলে। কি বলে? দেখেন, আর কারোর মাথা ঘুরাবে না, ফ্রেজ জিনিসটা একদম ইজি। তাহলে একই জিনিস কিনা? দি নেম অফ মাই স্কুল এবং লাভ, দুইজনই সাবজেক্টের জায়গায় বসেছে। একজন একা ছিল আর একজন একের অধিক হয়ে গেছে।
তাহলে একের অধিক শব্দ যদি একটি শব্দের মতো কাজ করে বা একটি শব্দের জায়গায় বসে পড়ে, তাহলে তাকে কি বলে ইংরেজিতে? ফ্রেজ বলে। কঠিন? এখন যার জায়গায় বসবে ও ওই ফ্রেজ। তাহলে দি নেম অফ মাই স্কুল কার জায়গায় বসছে? নাউনের জায়গায়, রাইট? সাবজেক্টে একমাত্র কে বসতে পারে? নাউন বসতে পারে। তাহলে প্রথম শব্দটা ছিল নাউন, আর দ্বিতীয় দি নেম অফ মাই স্কুল হয়ে গেল কি? নাউন ফ্রেজ। এবার বোঝা গেল কেন আমাদের অবস্থান জানতে হবে। এইবার আমরা আরেকটু চেক করব। বলেন তো, একটা পূর্ণ বাক্য হতে গেলে তার কি থাকা লাগে? একটা বাক্য হতে গেলে তার কি থাকা লাগে? সেন্টেন্স হওয়ার প্রধান শর্ত কি? একটা সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে? ভার্ব থাকবে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, আমরা পরে জানবো ফাইনাইট ভার্ব কি জিনিস। একটা ভার্ব থাকবে আর কি, মূল ভার্ব, মেইন ভার্ব, রাইট? এইবার আমরা একটু খেয়াল করি, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এই বাক্যের সাবজেক্ট কে বলেন তো? ইজ নোন টু অল, এই বাক্যের সাবজেক্ট কে? আমরা বলেছি বাক্যের ভার্ব যেখান থেকে শুরু হয়, অর্থাৎ আমরা দুইটা অংশ পাই না একটা বাক্যের? একটা কি অংশ? ভার্ব অংশ, আর একটা কি? সাবজেক্ট অংশ, রাইট? সাবজেক্ট এন্ড প্রেডিকেট বলি আমরা, মনে আছে? বলে দিয়েছিলাম সাবজেক্ট অংশ এবং ভার্ব অংশ। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট অংশ, আর এইদিকে কি? প্রেডিকেট বা ভার্ব অংশ। দেখেন, এই ইজ নোন টু অল এই প্রেডিকেট অংশের সাবজেক্ট কে? দ্যাট হি ইজ অনেস্ট। একটু খেয়াল করবেন, এখানে কিন্তু দ্যাট হি ইজ অনেস্ট এটা ইজ নোন টু অল এর সাবজেক্ট। কেন? কারণ আমরা এখান থেকে আরেকটা ভার্ব শুরু হয়েছে। সো এই ভার্বের সাবজেক্টই হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট। এখন আমরা বলেছি যে একটা সেন্টেন্স হতে গেলে সেখানে দুইটা জিনিস থাকা লাগে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। দেখেন তো এটার ভিতরে একটা সাবজেক্ট আছে না, হি, আর ইজ অনেস্ট। এইটা একটা এইটুকু যদি আমরা অংশগ্রহণ মানে আলাদা করি, তাহলে আমরা একটা কি পাই? বাক্য পাই, রাইট? পাই কিনা? হি ইজ অনেস্ট একটা বাক্য না? বাক্য কিনা? তাহলে যে স্থানে লাভ একা বসেছিল সেখানে গিয়ে পাঁচটা শব্দ বসলো। যখন পাঁচটা শব্দ বসলো তখন আমরা এটাকে বললাম ফ্রেজ। সেই একই স্থানে এবার একটা কি বসেছে? বাক্য বসেছে। তাহলে প্রথমে আমরা কি পেলাম? একটা শব্দ বসেছে। কার জায়গায়? সাবজেক্টের জায়গায়। তারপর আমরা পেলাম একটা জায়গায় অনেকগুলো শব্দ বসে পড়লো একই জায়গায়। সেই জায়গায় গিয়ে ওই চেয়ারে, অর্থাৎ সাবজেক্টের চেয়ারে এখন কে বসেছে? একটা বাক্য বসেছে। তাহলে একটি পূর্ণ বাক্য অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব যদি একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করে তাকে ক্লজ বলে। একটি পার্ট অফ স্পিচের জায়গায় বা স্লটে বসে পড়ে এবং তার মতো কাজ করে, তাহলে তাকে ক্লজ বলে। এইবার বোঝেন? কঠিন? ও আর বুঝতে হবে না। আমি কি বুঝাতে পেরেছি যে কেন তারা এক? তাহলে তারা ফাংশনের দিক থেকে একই, তারা একই কাজ করে, কিন্তু আকারে বড়, ছোট। তাহলে বলেছি যদি একটা শব্দ সাবজেক্টের জায়গায় বসে ওটা কি হবে? নাউন হবে। যদি একের অধিক শব্দ সাবজেক্টের জায়গায় বসে, নাউন ফ্রেজ হবে। যদি একটা পূর্ণ বাক্য সাবজেক্টের জায়গায় বসে, তাহলে নাউন ক্লজ হবে। তাহলে এই ক্লজের নাম কি? এ কোথায় বসেছে? এ কোথায় বসেছে? সাবজেক্টের জায়গা না? মানে জায়গাটা কার আসলে? নাউনের জায়গা। সাবজেক্টের জায়গা মানে তো নাউনই আর কি। তো সাবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন বসতে পারে। এখন আমরা প্রথমে পেয়েছি লাভ বসেছে, তাহলে লাভকে আমরা কি বলবো? অনলি নাউন। এবার দি নেম অফ মাই স্কুল, এটা তো আর একটা শব্দ না, রাইট? এক, দুই, তিন, চার, পাঁচটা শব্দ। তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। আবারও সেই নাউনের জায়গায় এবার একটা বাক্য বসেছে।
নাউনের জায়গা বলতে কোন জায়গা বোঝানো হয়েছে? সাবজেক্টের জায়গা আর কি, রাইট? এই গল্প কেন পড়তে বলেছি? যে আমরা এখানে প্রথমেই বলেছি যে আমরা জানি যে নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। তাহলে এই সাবজেক্টে আমরা দ্যাট হি ইজ অনেস্ট পেয়েছি। তো দ্যাট হি ইজ অনেস্ট তার শুধু নাউন হবে না, রাইট? ওকে নাউন হইতেই হবে, কিন্তু শুধু নাউন তার হবে না, ও হবে নাউন ক্লজ। আমি একটা উদাহরণ, মাত্র একটা উদাহরণ দিয়েছি শুধু সাবজেক্টের জায়গা। এখন তো জায়গার কোনো অভাব আছে নাকি? অ্যাডজেক্টিভের জায়গা আছে, অ্যাডভার্বের জায়গা আছে। সো অ্যাডভার্বের জায়গায় যে বসবে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি, অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। বাট আমরা ডেফিনেশনটা আগে শিখবো যে কিভাবে এটা তৈরি হচ্ছে। তাহলে বলেছি যে প্রত্যেকটা বাক্যের একটা নির্ধারিত অবস্থান আছে, এবং ওই অবস্থানে একটা নির্ধারিত পারাবিসিস বসে। অর্থাৎ যেমন সাবজেক্টের জায়গায় শুধু নাউন বসতে পারে। তাহলে শুধু নাউন বলতে নাউনকে বোঝানো হয় না। ক্লোজ মানে হচ্ছে বন্ধ। একজন বলে ক্লোজ মানে কি? ক্লোজ মানে আর কি বলবো, ক্লোজ মানে কাছাকাছি। ঠিক আছে, এই যে সেফুদার কাছে যেতে হবে এটার মানে বুঝতে। আমরা এখন যদি আরেকবার খেয়াল করি, বলেছি প্রত্যেকটা পার্ট অফ স্পিচের নির্ধারিত পজিশন আছে, রাইট? তাহলে সাবজেক্টে নাউন বসতে পারে। লাভ ইজ পাওয়ার, এই বাক্যে লাভ কি? একটা শব্দ, তাহলে এটাকে কি বলবো আমরা? নাউন। সেইটার জায়গায় আমরা শব্দ ব্যবহার করেছি কয়টা? পাঁচটা, রাইট? তাহলে জায়গাটা কিন্তু একই থাকলো, তাই না? এই লাভও যেখানে বসেছিল দি নেম অফ মাই স্কুল, একই জায়গায় বসেছে কিনা? বসেছে। অর্থাৎ যেখানে একজনের বসার কথা ছিল সেখানে আমরা এখন পাঁচজনের বসাই দিছি। তাহলে সংখ্যা যদি একের অধিক হয়ে যায়, তখন আমরা সেটাকে আর পার্ট অফ স্পিচ বলতে পারবো না, সেটাকে কি বলবো? ফ্রেজ বলবো। অর্থাৎ শব্দ যদি একটা বসে তাহলে আমরা তাকে শুধু পার্ট অফ স্পিচ বলি, যদি একের অধিক বসে তাহলে আমরা ফ্রেজ বলি। আর যখন একটা পূর্ণ বাক্যকে আমি বসাই দিব ওখানে, তাহলে বাক্যটা তখন আর শুধু বাক্য থাকবে না, তার নাম পাল্টে যাবে। নাম পাল্টে কি হয়ে যাবে? ক্লজ হয়ে যাবে। তাহলে ইংরেজিতে যতগুলো পার্ট অফ স্পিচ আছে অলমোস্ট সবগুলোরই একটা করে ফ্রেজ আছে, একটা করে ক্লজ আছে। তার মানে নাউন বলতে শুধু নাউন বোঝানো হয় না, নাউন বলতে নাউন ফ্রেজকে বোঝানো হয়, নাউনকে বোঝানো হয়, নাউন ক্লজকে বোঝানো হয়। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে তিনটা কি একই জিনিস না? ফ্রেজ, ক্লজ এন্ড পার্ট অফ স্পিচ, দে আর সেম, মানে দে টেক দ্য সেম পজিশন। ভাই নাউন কি আর ডেফিনেশন দ্বারা হয়? আমি এত সময় কি বুঝাইলাম? নাউন কি নাম দ্বারা হয়? কোনো পার্ট অফ স্পিচ নাউন হবে এর মানে কি তাকে নাম হইতে হবে? এরকম কোথাও বলছি? আমি বলেছি এটা নির্ধারিত হবে কি অনুযায়ী? পজিশন অনুযায়ী। যদি একটা গাধাও নাউনের জায়গায় বসে তা গাধা হয়ে যাবে নাউন। একজন বলে ক্লজ মার্কার কি জিনিস? সেটা হচ্ছে যে ক্লজের আগে একটা করে কনজাংশন থাকে, এই কনজাংশনটার নামকে বলে ক্লজ মার্কার। যেমন আমরা যদি দেখি যে হোয়াট ইজ দ্যাট হি ইজ অনেস্ট, এখানে আমরা একটা কনজাংশন পেয়েছি। সো এটাকে বলে চিহ্ন। মার্কার মানে কি? চিহ্ন, ক্লজের চিহ্ন। সুমাই আপু, নাউন কি শুধু মাই স্কুল হবে না? কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে। হ্যাঁ, সেটা বুঝেছি। কিন্তু আপনাকে এখানে কেউ জিজ্ঞেস করবে না যে অফ মাই স্কুল কি, আপনাকে সবাই জিজ্ঞেস করবে দি নেম অফ মাই স্কুল কি, ঠিক আছে? কারণ হচ্ছে যে কোনো একটা পার্ট অফ স্পিচ হতে গেলে তাকে একা একটা কাজ করা লাগে, একা একটা কাজ করা লাগে। এই বাক্যে মাই স্কুল বা নেম একা একটা কাজ করছে না, এখানে দি নেম অফ মাই স্কুল সবাই মিলে একটা কাজ করছে। যে কাজ করবে ওই অনুযায়ী নাউন নির্ধারিত হবে, ওই অনুযায়ী পার্ট অফ স্পিচ নির্ধারিত হবে, এবং পরীক্ষাতে ওই ধরনের প্রশ্ন করা হবে। কেউ আপনাকে জিজ্ঞেস করবে না মাই স্কুল কি, কারণ এটাকে আমরা সেপারেট করলে আলাদা আলাদা দুইটা ফ্রেজ পাবো। সেটা আমাদের পরের বিষয়, আগে আমরা যেটা শিখছি ওটাতে থাকি। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি যে পার্ট অফ স্পিচ, ফ্রেজ অ্যান্ড ক্লজ সেম ফাংশন করে। কি বলেছি? পার্ট অফ স্পিচ, ফ্রেজ অ্যান্ড ক্লজ সেম ফাংশন করে, এইটুকু বুঝলেই হবে। আমরা আরেকটা যদি দেখি, নাউন ফ্রেজ আর নাউন ক্লজ এই দুইটা আলাদা করব কিভাবে? আমি তো বলেই দিয়েছি যে দি নেম অফ মাই স্কুল, এখানে কোনো ভার্ব আছে? নাই।
কিন্তু ক্লজের ক্ষেত্রে কিন্তু একটা পূর্ণ বাক্য আছে। পূর্ণ বাক্য মানে কি, এখানে লিখে দিয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এটা বেসিক সেন্স ভাই, যে একটা সেন্টেন্স বলতে কি বোঝানো হয়, একটা ভার্ব এবং সাবজেক্ট থাকবে। এখানে দিনে বাপ মা স্কুলের মধ্যে কোনো ভার্ব এবং সাবজেক্ট নাই। এটা বইয়ে লেখা আছে বলে আপনারা খোঁচাইতেছেন যে বইয়ে যেটা আছে ওইটা বলতে হবে আমার, যে একটি ফ্রেজে যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে না, তো এটা বলার তো দরকার নেই আলাদা করে। বইয়ের কাজই জিনিসটা কঠিন করা, আর মাস্টারের কাজ সোজা করা আর কি। সো হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, এর মানে কি, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। সো হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, দেখেন এই বাক্যে হোয়াট ইজ লটেড কিসের কাজ করেছে, এই বাক্যটা কিসের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে, রাইট? কাজটা কি আসলে, সাবজেক্টের। তাহলে সাবজেক্ট হিসেবে কি বসতে পারে, নাউন বসতে পারে, রাইট? তাহলে ইহা হোয়াট ইজ লটেড একটা নাউন, কিন্তু নাউন হতে গেলে তাকে একটা শব্দ হইতে হবে, তাহলে তো এটা নাউন বলা যাবে না। তাহলে এটা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ, তাহলে কি হবে, ক্লজ নাকি ফ্রেজ নাকি নাউন? নাউন ক্লজ। এই দেখেন কত সহজ। এটা যদি বুঝতে পারেন দেখবেন যে গ্রামার একদম পানি হয়ে গেছে। নেন, আজকে ক্লাসের জন্য আমাকে 1,000 টাকা এক্সট্রা পে করবেন। এখনো ক্লাস শেষ হয়নি, শেষ হলে বুঝতে পারবেন যে কত কি আছে পৃথিবীতে। ওকে, নাও টেক এ ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক আফটার 10 মিনিটস। আজকে যারা যারা ক্লাস মিস করবে এদের জীবনে অনেক লস আছে, মানে আগামী 8-10টা ক্লাস তাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ এই জিনিসটা আমি কন্টিনিউ করবো আর কি, ধাপে ধাপে। নাও তাহলে আমরা একটা অবস্থান সম্পর্কে জাস্ট আইডিয়া নিলাম, এবং ওটা দিয়ে আমরা ডেফিনেশন শিখে নিলাম যে সাবজেক্টের জায়গায় সাধারণত নাউন বসে। এখন নাউন বলতে শুধু নাউনকে বোঝানো হয় না, নাউনের যত রকম রূপ আছে, নাউনের আমরা সাধারণত এখানে 3টা রূপ দেখলাম। সেটা হচ্ছে নাউন, নাউন ফ্রেজ এন্ড নাউন ক্লজ। তারা চেহারার দিক থেকে আলাদা কিন্তু তাদের কার্যক্রম কিন্তু একই, এই জন্য তারা সবাই নাউন এবং তারা সবাই সাবজেক্টের জায়গায় বসেছে। কিন্তু একটা মাত্র জায়গাকে আমরা চিহ্নিত করেছি, রাইট? কিন্তু নাউনের আরো কয়টা জায়গা আছে, নাউনের আরো 3টা জায়গা বাকি আছে। একটা হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড প্রেপোজিশন, এই 3টে জায়গায় আমরা এখনো অবলোকন করি নাই, রাইট? মানে আমি এখনো খেয়াল করি নাই যে এই 3টা কিভাবে কাজ করবে। তাহলে আমরা প্রথম যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্রের নাম কি, যে নাউন 4টা জায়গায় ব্যবহৃত হতে পারে। এই গল্পের ভেতরে আমরা সেটা দেখেছি কিনা? অবশ্যই দেখেছি, আমরা গল্পের শুরুতেই পেয়েছিলাম যে নাউন 4টে জায়গায় ব্যবহৃত হতে পারে। এই যে কেউ পড়েনি এই জন্য এই অবস্থা, মানে শোনে নাই। আমরা আরেকবার চেক করি, যে নাউন বলল কোথায় বসবে সে, ইংরেজি বাক্যের যত জায়গায় সাবজেক্টের দরকার হবে শুধু নাউনই বসবে। তাহলে আমরা সাবজেক্টের অবস্থানটা দেখেছি। এইবার ইংরেজি বাক্যের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসবে, প্রেপোজিশনের পরে বসবে, এবং লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসবে। তাহলে এখানে 2টা জিনিস আসছে, একটা হচ্ছে অবজেক্ট, প্রিপোজিশন এবং কমপ্লিমেন্ট। কি কি আসছে আমরা কি শীটটা দেখতে পেয়েছি? আমরা দেখেছি যে এখানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসবে, দেন প্রেপোজিশনের পরে বসবে, এবং লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসবে। সুতরাং এই গল্পটা যদি আপনার মনে না থাকে, এই অবস্থানগুলো মনে না থাকে, তাহলে ইংরেজি গ্রামার শিখে কোনো লাভ নেই। আই মিন, আপনি বারবারই এই যে বই পড়তে থাকবেন, কোনো লাভ হবে না। ওকে, তাহলে আমরা সেকেন্ড পজিশনটা পেয়েছি হচ্ছে অবজেক্টের। অবজেক্টে আমরা নাউন বসবে, অর্থাৎ আমরা ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফাই করার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এখন অবজেক্ট। আমরা তো সাবজেক্ট দেখেছি, রাইট? সাবজেক্ট কাকে বলে আমরা জানি। নাও দিস ইজ দ্য কেস, যে আমরা 3টা জিনিস পেয়েছি, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যান্ড প্রিপোজিশনের অবজেক্ট, মানে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন প্লাস নাউন। সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশন প্লাস নাউন, এই 4 জায়গাতে নাউন আসলে বসবে। এখন আমরা কি অবজেক্ট কাকে বলে জানি? হোয়াট ইজ অ্যান অবজেক্ট, হোয়াট ইজ এ কমপ্লিমেন্ট? বলেন, আপনারা বলেন, অবজেক্ট কি?
অবজেক্ট কি? সাবজেক্টের সাকুয়ার মানে ভার্ব ছাড়া বাকি অংশ? এ হে, দেখেন আমাদের এই কথাগুলো কেন জানতে হবে সেটা বলি। আমরা যখন টেন্সের স্ট্রাকচার শিখেছি সেখানে আমি দুইটা বিষয় আলোচনা করেছি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব, রাইট? সাবজেক্ট প্লাস ভার্ব পর্যন্ত, সাবজেক্ট প্লাস ভার্ব পর্যন্ত আমরা কি করেছি আলোচনা করেছি, বাকি অংশ আমরা করিনি। বা আমরা ডিকশনারি যখন পড়েছি বা আমরা গ্রামার বই পড়ি সেখানে এখানে লেখা থাকে যে এক্সটেনশন প্লাস এক্সটেনশন, রাইট? এই কথাটা কেন লেখা থাকে? এর কারণ হচ্ছে যে ভার্বের চরিত্রের উপর নির্ভর করে ভার্বের পরে কি বসবে। কিসের উপর নির্ভর করে? ভার্বের চরিত্র। কিছু বাক্যে আছে যে বাক্যে দেখা যাবে ডাবল অবজেক্ট আছে, কারণ ভার্বের চরিত্র একটু খারাপ বা ভালো হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তার দুইটা অবজেক্টের দরকার আর কি, তো যার কারণে সে ডাবল অবজেক্ট গ্রহণ করে, ঠিক আছে? সেটা হচ্ছে ভার্বের ন্যাচারের উপরে। আমরা চরিত্র না বলে বলতে পারি প্রকৃতি বা ন্যাচার। ভার্বের ন্যাচারের উপর ডিপেন্ড করে ভার্বের পরে কি বসে। কি বলেছি? ভার্বের ন্যাচারের উপর ডিপেন্ড করে ভার্বের পরে কি বসে। আবার বলেন, কি বলেছি আমি? এই কথাটা মনে রাখতে হবে ভালো করে। ভার্বের ন্যাচারের উপর ডিপেন্ড করে ভার্বের পরে কি বসে। এই জন্য আলাদা করে যদি আপনি ভার্বের ন্যাচার না জানেন তাহলে ভার্বের পরের অংশ আপনি বসাতে পারবেন না। আপনি আগের অংশ পারবেন, যেহেতু আমরা টেন্স পর্যন্ত শিখেছি, রাইট? এই অংশগুলো কিন্তু আমি টেন্সের সময় আলোচনা করি নাই, যে কেন অ্যাডভার্ব এখানে বসছে বা শেষে আমরা কেন বসাই দিচ্ছি। এটা বাংলা বাক্যের ক্ষেত্রে একই। বাংলা বাক্যে সবসময় মডিফায়ার আগে বসে আর ইংরেজিতে সবসময় পরে বসে। যাই হোক, সেটা আমরা যখন রাইটিং ব্যাচ পড়বো তখন বুঝতে পারবো, সেখানে আছে ট্রান্সলেশন করার সময় বড় বাক্যের ট্রান্সলেশনে। সো সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পরে ভার্বের চরিত্রের উপর ডিপেন্ড করে যে ভার্বের পরে কি বসবে। ভার্বের সাধারণত, সাধারণত বলতে জেনারেল সেন্সে ভার্বের তিন ধরনের চরিত্র আছে। কয় ধরনের চরিত্র? এক হচ্ছে ট্রানজিটিভ। একসাথে কিন্তু আমরা অনেক কিছু শিখছি, সো মনোযোগ দিতে হবে। এগুলো না জানলে এখানে কিছুই বুঝতে পারবেন না। এগুলো কিন্তু আমরা আরেকবার শিখবো আর কি, মানে কাকে কোনটা বলে এটা আমি তখন আরেকবার বলে দিব, কিন্তু এখানে এটাই প্রয়োজন, সো শিখতে হবে। আমরা রিয়েল ইউজার আজকে শিখবো, পরে আমরা জাস্ট গ্রামারগুলো আলোচনা করবো মডেলে যেরকম আমরা করেছিলাম। প্রথম ক্লাসে আমরা জাস্ট বেসিকগুলো শিখি, দেন আমরা অ্যাডভান্সে যাই, রাইট? সো আমরা কিন্তু আজকে শুধু বেসিক শিখছি, এই জন্য ভালো করে মনোযোগ দিতে হবে। 3 নম্বর হচ্ছে লিঙ্কিং। তাহলে ভার্বের তিনটা চরিত্র আছে, কি কি? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অ্যান্ড লিঙ্কিং। ভার্বের আরো চরিত্র আছে যেগুলো এগুলোর কাছাকাছি আর কি, মানে দুইটা ট্রানজিটিভ, ডাবল ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে উইথ অ্যান্ড কগনেট অবজেক্ট, অর্থাৎ ইনট্রানজিটিভও মাঝে মধ্যে একটা বিশেষ ধরনের অবজেক্ট গ্রহণ করতে পারে। লিঙ্কিং ভার্ব আছে ইংরেজিতে। তাহলে তিন ধরনের ভার্ব আছে, এক হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ আর একটা লিঙ্কিং। এটা কি? ভার্বের চরিত্র। ভার্বের চরিত্রের উপর নির্ভর করে ভার্ব কয় ধরনের হতে পারে? তিন ধরনের চরিত্র শো করে। যে ভার্বগুলো অবজেক্ট গ্রহণ করে তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। কি বলি? যে ভার্বের অবজেক্ট গ্রহণ করার ক্ষমতা আছে তাকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট কাকে বলে এটা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অবজেক্টটাকে আইডেন্টিফাই করা। কাকে বলে এর চেয়ে গুরুত্বপূর্ণ কি? অবজেক্টটাকে আইডেন্টিফাই করা। অবজেক্টের সংজ্ঞা নিয়ে আমরা মারামারি পরে করতে পারি। আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে কোনো বাক্যের অবজেক্ট থাকবে কি থাকবে না। ওকে, তাহলে যে ভার্বের অবজেক্ট, অবজেক্ট বলতে কোন পার্ট বলা হয়েছে? নাউন বা প্রোনাউন গ্রহণ করার ক্ষমতা থাকে, তাকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব বলি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগবে। যেমন
আমরা যদি একটা বাক্যের দিকে তাকাই, আই গো হোম, কিন্তু আমরা লিখি আই গো টু স্কুল। আমরা জানি এখানে প্রেপোজিশন টু হবে, রাইট? টু হবে, আমরা জানি এটা কেন হবে সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে প্রেপোজিশন কেন বসানো লাগলো? আমরা চাইলে এই বাক্যকে আই গো স্কুল কেন লিখতে পারবো না? এখানে একটা ম্যান্ডেটরি প্রেপোজিশন দেওয়া হয়েছে, রাইট? আমরা যদি চাইতাম আই গো স্কুল লিখলে কি অসুবিধা ছিল? দেখেন, আই গো হোমের ক্ষেত্রে তো আমার কোনো অসুবিধা হয়নি, রাইট? কিন্তু আই গো স্কুল এখানে আমরা টু ব্যবহার করতে বাধ্য হচ্ছি। কেন হচ্ছি? এই প্রশ্ন যদি আমরা উত্তর খুঁজে পাই তাহলে আমরা বুঝবো যে আসলে কিভাবে গ্রামারটা কাজ করবে, কিভাবে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কাজ করে। এটা কিন্তু একটা ম্যাজিক্যাল পার্ট। আমরা একটু খেয়াল করি কেন আমরা এখানে টু ব্যবহার করছি। বলেন দেখি, গেস করেন যে আই গো হোমে আমরা কেন আই গো টু হোম লিখছি না, বা আই গো স্কুলের ক্ষেত্রে কি সমস্যা? দুটো তো একই রকম দেখতে। আমরা যদি একটু চোখ লাগাই এখানে, দেখেন দেখতে একই রকম। হোম আর স্কুল দুইটা কি উদ্দেশ্য না? হো, হো, হো। তা আমি বাড়ি যাওয়ার কথা বলছি না, আই গো হোম, আমি কি বাড়ি যাব না? আমি স্কুলেই যাবার কথা বলছি, বুঝলাম। আচ্ছা, দুইটা বাক্য দেখতে একরকম কিনা বলেন, একদম সেম কিনা আমরা যেভাবে সাজাইছি? তো প্রথম বাক্যে টু দিচ্ছি না, দ্বিতীয়টা কেন দিচ্ছি? এ হে, এবার তো মজিক তো এখানেই। হুম, কেমন মাথা চক্কর দিচ্ছে দেখেন, কি কঠিন প্রশ্ন করলাম। আই লিভ ঢাকা এর মানে কি? ধরেন আই লিভ ঢাকা, এই বাক্য লিখলে কোনো অসুবিধা ছিল? আমি ঢাকায় বাস করি, এখানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমি যে ঢাকায় থাকি, এটা বুঝাতে কোনো অসুবিধা হয়েছে এখানে? আই লিভ ঢাকা মানে বাক্য বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমরা তো মিনিং ক্রিয়েট করতে পারছি, কোনো সমস্যা নেই। এরকম ইংরেজিতে আমরা শুনি প্রায়, বল ড্রপিং, হ্যাঁ, লিভ ঢাকা, গো ঢাকা। তাই না? আর ইউ গো ঢাকা, এরকম ইংরেজি আমরা শুনছি। আই এম গো। এবার আমরা বুঝি বিষয়টা। বিষয়টা হচ্ছে যে এটা নির্ভর করবে ভার্বের উপরে, অর্থাৎ ভার্বের পরে কি বসে এটা নির্ভর করে কার উপরে? ভার্বের উপরে। ভার্বের পরে কি বসে এটা নির্ভর করে কার উপরে? ভার্বের উপরে। ওকে, এই কথাটা আমরা বুঝলাম কিনা? ভার্বের পরে কি বসবে নির্ভর করবে ভার্বের উপরে। এখন যে ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বগুলো কি গ্রহণ করার ক্ষমতা আছে? নাউন গ্রহণ করার ক্ষমতা আছে। এখন আমরা কি করে বুঝবো যে কোনো ভার্বের নাউন গ্রহণ করার ক্ষমতা আছে কি নেই? ওই ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। আপনাদের কথা এত জটিল করার কিছু নেই। সহজে আমি বলি, অবজেক্ট থাকা মানে আসলে কি থাকা? অবজেক্ট থাকা মানে কি থাকা? নাউন থাকা। অবজেক্ট থাকা মানে কি থাকা? নাউন থাকা, একই জিনিস তো নাকি? অবজেক্টে কে বসতে পারে? নাউন বসতে পারে। তার মানে কোনো বাক্যের নাউন থাকবে কি থাকবে না এটা নির্ভর করবে ওই বাক্যটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, অর্থাৎ ওই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। এখন আমরা বুঝবো কি করে ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো। এটা আপনারা বাংলা ব্যাকরণেও পড়েছেন। যখন আমরা কারক নির্ণয় করি তখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কারক নির্ণয় করি, রাইট? সো কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? সো লুক এট দিস, আই নো দ্য ম্যান। আমরা একটু খেয়াল করি, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান। আমি যদি প্রশ্ন করি আই নো, আমি কি জানি বা আমি কাকে জানি, উত্তর আসে কিনা? ইয়েস অর নো? আমি কাকে জানি, উত্তর আসে কিনা? প্রথমে আমরা কি দ্বারা করলাম, আসে নাই। আমরা কাকে দ্বারা করেছি, এসেছে না? তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসলে নো কোন ধরনের ভার্ব? নো কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এখন এটা জেনে আমার কোনো লাভ আছে? আছে।
বলেন তো ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে? অবজেক্ট। অবজেক্ট মানে কি? নাউন গ্রহণ করে। এখন এটা জেনে আমার কি লাভ হলো? ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে? নাউন গ্রহণ করে। আমি আরেকবারই বলছি, আপনার কমেন্ট করা লাগবে না, আরেকবার বলেন, এটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। সো তাহলে ট্রানজিটিভ ভার্ব কি করে? মূলত অবজেক্ট গ্রহণ করে। অবজেক্ট বলতে আমরা কি বুঝাই? নাউন বুঝাই। এই জিনিসটা আমি এত সময় বুঝালাম যে অবজেক্ট একটা পজিশনের নাম, ওখানে শুধু নাউন বসতে পারে, নাউন আর প্রোনাউন, রাইট? তাহলে এখানে নাউন বা প্রোনাউন ছাড়া আর কেউ বসবে না। এখন আপনাকে যদি প্রশ্ন করে আই নো দ্য ম্যান, দি ম্যান কি? হোয়াট ইজ দি ম্যান? দি ম্যান কয়টা শব্দ? দাগ আছে দেখেন, দাগটা খেয়াল করতে হবে। দি ম্যান কয়টা শব্দ? দি ম্যান একটা শব্দ? ওরে গাধা, কি চোখে দেখে না? এই ওরে কেউ চশমা কিনে দে। এখানে দি ম্যান একটা শব্দ। শব্দ একের বেশি হলে এটা কি হয়? ফ্রেজ হয়, রাইট? একটা হলে কি হবে? শুধু পার্ট অফ স্পিচ। আর একের অধিক হইলেই কি হয়ে যাবে? ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? এটা নাউন ফ্রেজ। ইন্টারেস্টিং না? এবার দেখেন, আমরা বলেছি যে কোনো ভার্বের পরে কি বসবে তা নির্ভর করবে কিসের উপরে? ভার্বের উপরে। কোনো ভার্বের পরে কি বসবে নির্ভর করবে কিসের উপরে? ভার্বের উপরে। আবারও একটু খেয়াল করি আমরা। তাহলে আই নো ওয়ার হি লিভস, ধরেন আপনার এটার নিচে দাগ আছে যে ওয়ার হি লিভস কি। একটু খেয়াল করবেন, ওয়ার হি লিভস কি। এখানে কিন্তু ট্রানজিটিভ ভার্ব আমরা দেখতে পাবো, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। নোকে আমরা প্রশ্ন করি, আমরা কি জানি বা কাকে জানি? আমরা কি জানি? আমরা কি জানি? সে কোথায় বাস করে, রাইট? তাহলে এটা কি? অবজেক্ট। এই টোটাল অংশটাই অবজেক্ট হয়ে গেছে, নো ভার্বের অবজেক্ট। কারণ নো থাকলেই, যেহেতু ট্রানজিটিভ ভার্ব, আইন অনুসারে অবশ্যই এর অবজেক্ট থাকতে হবেই। হবেই, কিন্তু হবে না কিন্তু, এটা হবেই, রাইট? তার মানে এরপরে অবজেক্ট আছে। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে কি আছে এখানে? নাউন আছে, তাই না? এটা নাউন আছে। এখন এটা কি আমরা শুধু নাউন বলতে পারবো? এখানে কি আছে? একটা বাক্য আছে না, হি লিভস, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, রাইট? তাহলে এটা কি হয়ে যাবে? নাউন ক্লজ। কত ইন্টারেস্টিং না? যাচাই করা। এ হে, তাই নয় কি? এটা তো আমরা বুঝলাম। এবার আমরা দেখবো যে আই গো হোম কেন হলো এবং আই গো টু স্কুল কেন হলো। এই একটার মধ্যে অনেক বড় রহস্য লুকায় আছে। ইংরেজি বাক্যের একটা বিশেষ প্রকৃতি লুকায় আছে। ঠিক আছে? আমি যদি একটু খেয়াল করি, আই ওয়েন্ট স্কুল অ্যান্ড আই ওয়েন্ট হোম। আমরা একটু খেয়াল করি, আই ওয়েন্ট স্কুল এই বাক্যে ওয়েন ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি? আমি কি গিয়েছিলাম, উত্তর আসে? আমি কাকে গিয়েছিলাম, উত্তর আসে? না। তাহলে এটা কি ভার্ব না, এটা ট্রানজিটিভ ভার্ব না। এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের কি থাকবে না? নো অবজেক্ট। ইনট্রানজিটিভ ভার্বের কি থাকে না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায় সেটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের কি থাকবে না? অবজেক্ট থাকবে না, রাইট? এখন আবারও না প্যাচায়, অবজেক্ট থাকবে না মানে কি থাকবে না? নাউন থাকবে না, প্রোনাউন থাকবে না। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি কি বসবে না? ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি কি বসবে না? নাউন প্রোনাউন বসবে না, সরাসরি বসবে না। মানে ওর ক্ষমতাই নাই ওকে গ্রহণ করার, অক্ষম।
অক্ষম বলা যাবে না, এখানে আমরা এটা ঘটকের ব্যবস্থা করা হবে। সো দেখেন, কেউ যদি এখন এই ফেসবুকের যুগে এখন মানে আগে ছিল লাভ ম্যারেজ হলে লোকে সিসি করতো, তাই না? মানে এক গ্রামে যদি কেউ বিয়ে করতো পালিয়ে গিয়ে, আরে ব্যাপার, অমুকের মেয়ে পালিয়ে গিয়েছে, এলাকায় বিজ্ঞপ্তি আসতো, ঠিক আছে, আরে শুনছি অমুকের মেয়ে পালায় গেছে। তো এটা এক সময় খুব একটা দুঃখজনক ব্যাপার ছিল। কিন্তু এখন তো অ্যারেঞ্জ ম্যারেজ হলেই লোকে কেমন যেন বলে যে "এই রে, অ্যারেঞ্জ ম্যারেজ করছে"। তো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের লাভ ম্যারেজ করার ক্ষমতা আছে, মানে ওর সরাসরি নাউনকে গ্রহণ করে। এখন আমরা যদি একটা বেসিক ব্যাপার চিন্তা করি, ধরেন একটা দেয়ালে আমরা একটা স্টিকার লাগাবো, কি লাগাবো? হোয়াট? স্টিকার। এখন দেয়ালের কি আছে? দেয়ালে একটা আঠা লাগানো আছে, অর্থাৎ আমরা এমন একটা জায়গায় স্টিকার লাগাবো সেই দেয়ালে কি আছে? দেয়ালে কি আছে? দেয়ালে আঠা আছে। তাহলে স্টিকার দেওয়ার সাথে সাথে লেগে যাবে না? দেয়ালে এবং স্টিকার দুইজনেই আঠা আছে। দেয়াল এবং স্টিকার যে কোনো একজনের আঠা আছে। তার কি আছে? আঠা আছে। হুম। কি আছে? আঠা আছে। তাহলে এখন আমরা যদি দেয়ালে স্টিকারটা লাগিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি ওটা লেগে যাবে, রাইট? তো ট্রানজিটিভ ভার্বের সরাসরি নাউন গ্রহণ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ তার কি আছে? আঠা আছে, তার নিজের ভেতরেই আঠা আছে। তার পাশে কোনো নাউন বসলে সে কাছে টেনে নিতে পারবে, অর্থাৎ সে প্রেম করে ফেলবে। ঠিক আছে? এখন যার প্রেম হচ্ছে না তার বিয়ে দিব কি করে বলেন তো? তার ঘটকালি করানো লাগবে, তার ম্যারিজ ম্যাট্রিয়াল সিস্টেমে যে ম্যাট্রিমোনিয়াল নাকি কি যেন ওয়েবসাইট টেট আছে, সেখানে যে সিভিটিভি আপলোড দেওয়া লাগবে। তার মানে তার জন্য কি লাগবে? ঘটক। কি লাগবে? এক্সট্রা গ্লু লাগবে। বাইরে বাজার থেকে কিনতে হবে, রাইট? কিনতে হবে। এই যে একজন ওয়েবসাইটে দিয়ে দিছে, শাদি.com। ওরে বাপ রে, সে মনে হয় এটাতে সিভি দিয়ে রাখছে, বুঝছেন? নাইলে এত দ্রুত ওয়েবসাইট কি করে পাইলো? পাওয়া গেছে একজনের। সো ঘটক অথবা এক্সট্রা গ্লু কিনতে হবে। এখন ইংরেজিতে এই গ্লুটা কে তাহলে? তার মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের কি গ্রহণ করার ক্ষমতা নেই? নাউন গ্রহণ করার ক্ষমতা নেই। কি গ্রহণ করার ক্ষমতা নেই? কি গ্রহণ করার ক্ষমতা নেই? নাউন। এখন ওকে যদি নাউন গ্রহণ করাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? বাজার থেকে এক্সট্রা গ্লু কিনে আনা লাগবে, রাইট? সেই গ্লুটার নাম কি জানেন? প্রেপোজিশন। এইবার দেখেন, মাথাটা এখন ক্লিয়ার হয়ে যাবে। সো যেহেতু ওর নাউন গ্রহণ করার ক্ষমতা নেই ওয়েন ভার্বটার, সুতরাং এরপরে যদি আমরা নাউন বসাতে চাই, ম্যান্ডেটরি আমাকে একটা প্রেপোজিশন বসাতে হবে, সেটা যে প্রেপোজিশন হোক, অর্থের সাথে সঙ্গতিপূর্ণ একটা প্রেপোজিশন ম্যান্ডেটরি বসাইতে হবে। আদারওয়াইজ ও তো নাউন গ্রহণ করতে পারবে না, ওর স্ট্রাকচারের ভেতরে ওটা নাই। বোঝা গেছে? সমঝা? তাহলে ইনট্রানজিটিভ ভার্ব তারপরে কি গ্রহণ করে না? কখনোই নাউন গ্রহণ করে না। সে তারপরে যদি কিছু গ্রহণ করে, যদি কিছু মানে তার কিছু না দিলেও চলে, যেমন আমি গান গেয়েছিলাম, আই স্যাং লিখলে হয়, আই ড্যান্স লিখলে হয়। ঠিক আছে? আই ড্যান্স, মোরা ভোরের বেলা গান গেয়েছি। সো ইনট্রানজিটিভ ভার্বস টেক অ্যাডভার্বস আফটার দেম, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব যদি তার পরে কিছু গ্রহণ করে, এক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের কিছুই লাগে না, মানে তারপরে কিছুই লাগে না। যদি আপনি যদি কিছু তার পেছনে লাগাতে চান, সেটাকে অবশ্যই কি হতে হবে? সেটাকে অবশ্যই কি হতে হবে? অ্যাডভার্ব হতে হবে। কি হতে হবে? অ্যাডভার্ব। অর্থাৎ আমরা যদি রিভার্স ওয়েতে চিন্তা করি, তাহলে স্কুলটাকে আমার যদি ওয়েন্টের সাথে ব্যবহার করতে হয়, স্কুলটাকে আমাকে কিসে রূপান্তর করতে হবে?
অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। তাহলে নাউনকে অ্যাডভার্বে রূপান্তর করার নিয়ম কি? নাউনের আগে একটা করে প্রেপোজিশন ব্যবহার করা। এই যে টু স্কুল, কি হয়ে গেল? টু স্কুল হয়ে গেল অ্যাডভার্ব। এখন এটা কি অ্যাডভার্ব বলা যাবে টু স্কুলকে? না, এটাকে ফ্রেজ বলতে হবে, কারণ টু স্কুল কয়টা শব্দ? আচ্ছা, আমরা আরেকটু টাফ না করি। এখন আই ওয়েন্ট হোম, আপনার প্রশ্ন হচ্ছে হোমের ক্ষেত্রে টু কেন বসে নাই? কারণ ইংরেজিতে হোম নিজেই অ্যাডভার্ব। ইংরেজিতে হোম কি? নিজেই কি অ্যাডভার্ব। ইংরেজিতে হোম নিজেই কি অ্যাডভার্ব। কয়টা শব্দ হোম? একটা, অ্যাডভার্ব। তো এখানে আমরা টু স্কুল কেন ব্যবহার করেছি? কারণ স্কুল নাউন। তো নাউনকে তো আর ব্যবহার করা যাবে না, তাই আমাকে প্রেপোজিশন বসে ওটাকে অ্যাডভার্বিয়ালে রূপান্তর করা হয়েছে। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কিছু বসাতে চাই সেটাকে অবশ্যই অ্যাডভার্ব হইতে হবে। তাহলে এই অংশটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন ফ্রেজ হলো? কারণ শব্দ এখন আর একটা নাই, তো একের অধিক হলে কি হয়ে যাবে? ফ্রেজ হয়ে যাবে। কত ইজি দেখেন। এখন আমরা যদি আর একটা বাক্য চিন্তা করি যে আই লিভ ঢাকা, দেখেন, তো এটা তো বাক্য হিসেবে ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু ঢাকা কোন পার্ট অফ স্পিচ? নাউন। তাহলে লিভের পরে কি নাউন বসবে? একটু হিসাব করেন, লিভকে প্রশ্ন করেন আমি কি বাস করি, আমি কাকে বাস করি, উত্তর আসে না। তাহলে লিভ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আইএনটি। ক্লাসটা 50 বার দেখবেন আপলোড দেওয়ার পরে, যারা না বোঝেন নাই। কারণ কিন্তু এর চেয়ে ইজি ওয়েতে আর বোঝার কোনো চেষ্টা, মানে আই থিঙ্ক যদি এটা ফেল করেন তাহলে খবর আছে, আর বোঝার কোনো সুযোগ নেই। ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে লিভের পরে কি বসাইতে হবে? অ্যাডভার্ব বসাইতে হবে। তো নাউনের আগে প্রিপোজিশন বসালে নাউন অ্যাডভার্বে রূপান্তরিত হয়। তাহলে আই লিভ ইন ঢাকা, এই জন্য আমরা ইন ব্যবহার করেছি, আদারওয়াইজ বাক্যটা ভুল হয়ে যাবে। তাহলে ইন ঢাকাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব? না, যেহেতু দুইটা শব্দ মিলে অ্যাডভার্বের কাজ করেছে, তাই এর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা হলে কি হতো? ইন কেন হলো সেটা পরের বিষয়, আমাদের প্রিপোজিশন কেন ব্যবহার করা লাগলো এটা এখনকার বিষয়, রাইট? ইন তো কেন হবে সেটা আমরা পরে প্রিপোজিশনের ক্লাসে শিখবো, যে কোথায় ইন বসে, কোথায় টু বসে, কোথায় অ্যাড বসে। ওখানে একটা বসবে প্রিপোজিশন, সেটা কেন? সেটার কারণ হচ্ছে আমাদের প্রিপোজিশন প্লাস নাউন অ্যাডভার্বের কাজ করে। ওকে, এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। আমরা এখন এত দ্রুত আমাদের শিখতে হবে না, এর মূল ফ্রেজটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এখন আমাদের এটা জেনে কোনো লাভ নাই, নাকি? কোনো লাভ নাই। মূল লাভটা আমরা একটু দেখি। এখন একটু আগে আমরা একটা বাক্য দেখলাম যে আই ওয়েন্ট হোয়ার হি লিভস। আপনাদের কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, বিসিএস পরীক্ষায় দুইটা প্রশ্ন এসেছে, তিনটা প্রশ্ন পড়েছে, এখান থেকে তিনটা আমি দিব। তিনটা আসে পরীক্ষাতে, এবং এর আগেও দুইবার পড়েছে। দেখেন, আই ওয়েন্ট হোয়ার হি লিভস, আপনার কোশ্চেন হচ্ছে যে হোয়ার হি লিভস কি ধরনের ক্লজ? এখন মাথা আমাদের চক্কর দিবে। কোনো চক্কর দেওয়ার কিছু নাই। আমরা বলেছি যে ভার্বের পরে কোনো অংশ যাচাই করতে গেলে আমাকে কাকে যাচাই করতে হবে? ভার্বকে। দেখেন তো, ওয়েন ভার্বটাকে কোশ্চেন করেন, ওয়েন ভার্বটা কোশ্চেন করেন। যারা বলে যে নাউন ক্লোজ, বাপ রে বাপ, বাপের আগে দৌড় দিছে। ওয়েনকে কোশ্চেন করেন কি বা কাকে দ্বারা? কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এ কি আর কোনো মুখস্থ করা লাগবে? অনেক টিচার মুখস্থ করায়, দেখবেন এই রুল মুখস্থ করায়, কি একটা ভংচং বুঝায় আর কি, যে ওয়েন্টের পরে যদি ইট বসানো যায় তাহলে এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরকম আর কি। উম্মে সালমা রাখি বলে এটা নাকি ট্রানজিটিভ, যারাও বলে ট্রানজিটিভ, তাদেরকে কেউ চশমা কিনে দেন। ওয়েনকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ট্রানজিটিভ হয় কি করে আমি বুঝলাম না। ব্রেন কি লিভ করলো নাকি ব্রেন থেকে? আমরা একটু খেয়াল করি, আমি কি যাই, উত্তর আসে আসে না?
আমি কাকে যাই উত্তর আসে? আসে না। ইনট্রানজিটিভ ভার্ব, এর আগেও আমরা দেখলাম ওয়েন ইনট্রানজিটিভ ভার্ব, আই ওয়েন্ট টু স্কুল, তাও মনে নাই। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব। তো উত্তর তো হয়েই গেল, যে উত্তর কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। কি পানির মতো সহজ না? কোনো শর্টকাট নাই, কিন্তু একদম রিয়েল গ্রামার। ইজি কিনা? এইটা বুঝলে মোটামুটি ইংরেজি সবই বুঝতে পারবেন, যে কোথায় কারে কিভাবে বসাইতে হবে। আবার ভাবেন। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। অবজেক্ট মানে কে বসে? নাউন বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন বসে না, বসে কি? যদি বসায় তাহলে অ্যাডভার্ব বসে। কোথায় দিয়ে প্রশ্ন করে লাভ নাই, তো আমাদের দেখতে হবে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর না আসলে ওইটার ক্ষেত্রে নাউন বসবে না। কি বসবে? অ্যাডভার্ব বসবে। তো যাই বসে ওটাই অ্যাডভার্ব হবে। এখন যদি ক্লজ বসে অ্যাডভার্বিয়াল ক্লজ বসবে। যদি ফ্রেজ বসে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসবে। আর যদি পার্ট অফ স্পিচ বসে তাহলে কি বসবে? অ্যাডভার্ব বসবে। হিসাব সোজা। কি গাধার মতো বললো, আল্লাহ জানে কি বলে, আমি নিজেই বুঝি না। আমারই মনে হয় আরেকবার পড়ালেখা করা হচ্ছে। অ্যাডভার্ব প্লাস টু মানে কিছুই বুঝলাম না। হোয়াট ইজ অ্যাডভার্ব প্লাস টু? মাঝে মাঝে আমি নিজেই গাধা হয়ে যাই। কি বুঝলাম আর কি বুঝলো, এত একটা বিষয় আমি বুঝাইলাম যে ভাই, ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো নাউন গ্রহণ করে তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। আর যেগুলো আছে যেগুলো নাউন গ্রহণ করে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তো আই এম অ্যাট হোম, তাহলে এই বাক্যে কি অ্যাট হোম কি? বলেন তো, আই এম অ্যাট হোম এই বাক্যে অ্যাট হোম কি? অ্যাট হোম কি এই বাক্যে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন দুইটা শব্দ। এখন আপনারা বলতে পারেন যে এই বাক্যে অ্যাট কেন ব্যবহার করছে। মনে রাখতে হবে যে হোম শব্দটা দুই ভাবে ব্যবহৃত হয়। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে নাউন হিসেবে, আর একটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। কয় ভাবে ব্যবহৃত হয়? এটা গ্রামারের আলাদা একটা গ্রামার আর কি। দুই ভাবে। তো কখন নাউন হিসেবে? যদি কোনো স্টেটিভ ভার্ব থাকে, অবস্থান সূচক ভার্ব থাকে, মানে যে ভার্ব কোনো কাজ করা বোঝায় না, কোনো কাজ করে না। থাকা খাওয়া, খাওয়া বোঝাবে না, মানে শুধু থাকা বোঝায় আর কি। থাকা বোঝায়। তারপরে হোম নাউন বসে, অর্থাৎ নাউন হিসেবে হোমের নাউন ফর্ম, সহজ কথা, হোম নাউন বসে। আর যদি অ্যাকশন ভার্ব থাকে, এটা আলাদা একটা গ্রামার, এখানে আলোচনার বিষয়ও না, কিন্তু বুঝিয়ে দিলাম আর কি। তাহলে হোম অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। অ্যাকশন মানে কি? যে ভার্বে কাজ থাকে আর কি, মানে যাওয়া খাওয়া ইত্যাদি। তাহলে হোম অ্যাডভার্ব। ওকে। তাহলে যদি কোনো অবস্থান সূচক ভার্ব থাকে তাহলে হোম নাউন হিসেবে ব্যবহৃত হবে। ওকে। তাহলে দেখেন আই এম অ্যাট হোম এই বাক্যে এম কি? কোনো কাজ বুঝাইছে? না। তাহলে এখানে নাউন হিসেবে হোম ব্যবহৃত হয়েছে, এই জন্য ওর আগে অ্যাড বসানো লাগছে। এত কঠিন কিছু না।
জাস্ট মনে রাখতে হবে যে হোম নাউন হিসেবে ব্যবহৃত হবে একটা জায়গায়, সেটা হচ্ছে যে বাক্যে কোনো কাজ করা বোঝায় না ওই বাক্যে হোম নাউন সবসময়। এটা হোমের ডাবল ব্যবহার আর কি। আর যে বাক্যে কাজ আছে ওই বাক্যে হোম অ্যাডভার্ব। সো আই গো এই বাক্যে কি? গো মানে যাওয়া না? যাওয়া কোনো কাজ কি না? এটা ফুট নোট আর কি, মানে আজকে ক্লাসের সাথে সম্পৃক্ত না, জাস্ট বলে দিলাম হোম দুইভাবে ব্যবহৃত হয়, এই আর কি। তাহলে আমরা এত সময় কি শিখলাম? শিখলাম যে ইংরেজিতে ভার্বের পরে কি বসে সেটা ভার্বের চরিত্র অনুযায়ী নির্ধারিত হয়। ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তারপরে নাউন বসে, ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় তারপরে অ্যাডভার্ব বসে। ইনট্রানজিটিভ চিনব কি করে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে না, ট্রানজিটিভের ক্ষেত্রে উত্তর আসবে। তাহলে একটা সিম্পল বিষয় মনে রাখতে হবে, ভার্বের পরে আমরা কোনো কিছু ব্যবহার করতে গেলে ফার্স্টে আমাদের কি দেখতে হবে? ভার্বের চরিত্রটা দেখতে হবে, যে ভার্ব চরিত্রগতভাবে অবজেক্ট গ্রহণ করে কিনা। ঠিক আছে? তাহলে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে আইডিয়া পেলাম কিনা, একটা বেসিক আইডিয়া, যে ফ্রেজ অ্যান্ড ক্লজ অ্যান্ড পার্ট অফ স্পিচ একই জিনিস, তারা সেম জায়গায় ব্যবহৃত হয়, সেম কনস্টিটিউয়েন্সিতে ব্যবহৃত হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত দিই, না হলে মাথার উপর দিয়ে চলে যাবে। এই ভিডিওটা আগামী ক্লাসের আগে অন্তত 20 বার দেখে আসবেন। কেন দেখবেন? কারণ এর পরে ক্লাসগুলো এইটার উপরই হবে, মানে নাউন প্রোনাউন এভাবে একটা একটা করে আগাবে টপিক ওয়াইজ। সো আজকে কোনো কোশ্চেন নিব না, নিলে সবার মাথার উপর দিয়ে চলে যাবে। জাস্ট রিল্যাক্সে এই ভিডিওটা বারবার দেখবেন, ওকে? আমি আরেকটা বিষয় টপিক অ্যাভয়েড করছি, মানে এখানে আরো 4টা বিষয় বোঝানোর আছে, কিন্তু সেটা আপনাদের আমি মনে করি এখন বুঝাইলে মাথার উপর দিয়ে চলে যাবে। তো যার কারণে যেটুকু বুঝিয়েছি এটুকুতে আমরা সন্তুষ্ট থেকে কি করব? আমরা একটা গল্পের শীট দিয়েছি, তাই না? কি বলেছি আগে? একটা গল্পের শীট দিয়েছি। আমি অনুরোধ করব আগে গল্পের শীটটা পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন যে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের নির্ধারিত জায়গাগুলো কি কি, বা খাতায় লিখে রাখবেন যে নাউন কোন 4টা জায়গায় ব্যবহৃত হয়, ঠিক আছে? প্রোনাউন ব্যবহৃত হয়। সো এইগুলো হচ্ছে একটা জায়গায় লিখবেন, দেন আপনি আমার ক্লাসটা করবেন। এই গল্পের শীট না পড়ে এই ক্লাস করলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এই জন্য বলছি, যারা লাইভে জয়েন করে না এরা পৃথিবীর অর্ধেক জিনিস মিস করে। লাইভে দেখবেন, দেন না বুঝলে আবার একটু ভিডিওটা দেখবেন আর কি। ঠিক আছে, আজকের মতো আমরা যেতে পারি। গুড নাইট। সামনের ক্লাস আরো ইন্টারেস্টিং হবে, সো ডোন্ট মিস দ্য ক্লাস। যারা করবে তারা ভিডিও দেখে দেখে শিখুক। একজন বলে ক্লাসটা আজকে অনেক ভালো লেগেছে, মানে তার এতদিন ক্লাস ভালো লাগেনি। বলেন কি আপনি? কি একটা অসুবিধা! এই জন্য জীবনে একটা ক্লাসই ভালো নেওয়া উচিত, বাকিগুলো খারাপ নেওয়া উচিত। তাহলে বলবি ওই ক্লাসটা ভালো ছিল।